অপেন্সও থাকতে হবে, চিকিৎসককে খোলামেলায় কথা বলতে হবে, তার সাথে সবই করতে হবে। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে উদ্বেগটা কিন্তু মানে একটা সিরিয়াসনেস যেন থাকে। শুধুমাত্র প্রফেশনালিজম, আমি একজন ডাক্তার চিকিৎসা দিলাম পয়সা পেলাম, এটা নয়, তার বাইরে একটা সম্পর্ক দরকার। এই তো হ্যাঁ, মানে ডাক্তারবাবুদের কাজ কিন্তু পয়সা নেওয়া নয়, ডাক্তারবাবুর কাজ হচ্ছে রোগ নিরাময় করা। তাহলে ডাক্তারবাবুরা পয়সা নেন কেন? কারণ ডাক্তারবাবুদেরও হারিয়ে আছে, কারণ সমাজে এখন ডাক্তারবাবুরা হচ্ছে খলনায়ক। একটা সময় নায়ক ছিলাম আমরা, কিন্তু এখন আমরা খলনায়ক হয়ে গেছি, ভিলেন হয়ে গেছি। এটা নয়, এটা ভিলেন নয়। ডাক্তারবাবুরা আজও ভগবানের পরে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। দেখুন, সমাজে একজন দুজনের জন্য সমগ্র সমাজের নাম হয়। কোন কোন সিমটম গুলো সামনে আসতে পারে যে তিনি মনোরোগে আক্রান্ত হতে চলেছেন, এটা কি করে বোঝা যেতে পারে? যে কোনো নমস্কার, হ্যাপি সানরাইজ পডকাস্টে আবারও আপনাদেরকে স্বাগত। আর আজকের এপিসোডে আপনাদের জন্য রয়েছে একটি নতুন কিছু, মনোরোগ বিশেষজ্ঞ। পাগল পাগল সবাই পাগল, বিখ্যাত একটি গান। আসলে আমরা কিন্তু সবাই পাগল, যার যার মতন করে পাগল। কেউ নামে পাগল, কেউ কামে পাগল আসলে। কিন্তু এর বাইরেও শারীরিকভাবে এক ধরনের মানুষ আছেন যারা বিভিন্ন কারণে মানসিক রোগে ভোগেন, আর তাদের জন্য রয়েছেন চিকিৎসক। তেমনই একজন ডাক্তার শুদ্ধেন্দু চক্রবর্তী। নমস্কার। নমস্কার। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের হ্যাপি সানরাইজ পডকাস্টে। আর আপনাকে পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত রীতিমতো। খুব ভালো লাগছে। আর ডাক্তারবাবুর আরও অনেকগুলো পরিচয় আছে, অনেকগুলো, এক এক করে, এখন নয়, সে পরিচয়টা এর পরে দেব। প্রথমে আসি, আপনি দীর্ঘদিন আমাদের শহরে আছেন, দীর্ঘদিন বনগাঁ সাব ডিভিশনাল হসপিটালের দায়িত্বে রয়েছেন মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে। সবার আগে বলবো যে এই যে বনগাঁ শহরে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? আপনার জন্ম কলকাতায়, বেড়ে ওঠা কলকাতায়, পড়াশোনা কলকাতায়, তারপরে দীর্ঘ বছর আপনি বনগাঁয় থেকে গেলেন। যেন বনগাঁরই মানুষ আপনি এখন, যেনটা নয়, আপনি বনগাঁরই মানুষ। আপনি একদম মানে সঠিক জায়গাটা ধরেছেন নফুদা। যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি বনগ্রামের থেকে যখন কলকাতায় ফিরে যাই, আমার মন ছটফট করতে থাকে। আমি বনগ্রামেরই মানুষ। আমি জানি না, হয়তো ঘটনাচক্রে আমার জন্ম অন্য কোথাও হয়েছে, পড়াশোনা অন্য কোথাও হয়েছে। বনগ্রামের আবহাওয়া, আলো, ছায়া, গাছগাছালি, এখানকার বিল, এখানকার নদী, মাঠ, সব জায়গায় একটা অদ্ভুত মায়া আছে। বিভূতিভূষণের মায়া, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মায়া, একটা অদ্ভুত মায়া। এই মায়া কাটিয়ে আমি জানি না, মানে আসলে আপনি বললেন যখন, আমি আপনাকে বলি, মনোরোগ বিশেষজ্ঞ বললেন, মনোরোগ বিশেষজ্ঞদের একটা তৃতীয় চোখ থাকতে হয়। সেই তৃতীয় চোখ যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো এড়িয়ে বেরিয়ে আসা খুব মুশকিল। বনগ্রাম মানে আমার আকাশে বাতাসে। আমি তো চাইবো যে যদি কখনো আমি মানে আমার মৃত্যুও ঘটে, এই বনগ্রামে ইছামতির পারে যেন আমাকে দাহ করা হয়। আপনি দীর্ঘজীবী হন, শতায়ু হোক আপনার। বুঝলেন, আসলে ডাক্তারবাবুর আড়ালে আরো একটি মানুষ আছে। এখনই নয়, অবশ্যই তার কথা, তার উপস্থাপন দেখে এটা আপনার অনুভব করেছেন। কিন্তু তো আজকে এবার মূল পর্বে যাই, যে মনোরোগ, আসলে মনোরোগটা কি? মানুষের যদি শরীরে অসুখ হয়, তাহলে মানুষের মনে অসুখ কেন হবে না? আমরা তো সবাই জানি যে আমাদের মন ভালো থাকলে আমরা সব কাজ খুব তাড়াতাড়ি করতে পারি। মন খারাপ থাকলে যে কাজটা খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যাওয়া উচিত, সেই কাজটাও করতে করতে বহু সময় লেগে যায়, অনেক সময় করতেই পারে না। তা মন যখন এত একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা সেই মন থাকলেই মনের অসুখও ঘটবে। এবং আমাদের একটা অদ্ভুত ব্যাপার কি, একটা ব্যাপার হচ্ছে, বলি, আমরা যেটা চোখের সামনে দেখতে পাই আমরা তাকে বেশি গুরুত্ব দিই,
কিন্তু যেটা অনুভব করা যায় তাকে আমরা গুরুত্ব একটু কম দিই। আপনি দেখবেন এটা দেখবেন একটা মানুষকে ভীষণ ভালোবাসে, কিন্তু তার বহিঃপ্রকাশটা নেই। অন্যদিকে একজন হয়তো খুব ভালো বহিঃপ্রকাশটা আছে, কিন্তু তলায় তলায় তার ভালোবাসাটা হয়েছে আর কি। হ্যাঁ, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু তার ভালোবাসায় সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, কারণ বহিঃপ্রকাশটা রয়েছে। তো মনের অসুখের বহিঃপ্রকাশ কিন্তু খুব সূক্ষ্মভাবে হয়, মানে ওটা কিন্তু অনুভব করতে হয়। এবং যেহেতু এই ঘটনাটা ঘটছে, আমরা জ্বর হলে কপালে হাত রাখলে বুঝে যাবো যে একজনের জ্বর হয়েছে। আমরা যদি কারুর হার্টের অসুখ হয়, আমরা শ্বাসকষ্ট, বুক ধরপড় করছে, বুকে ব্যথা করছে, আমরা স্টেথো রাখলেই বুঝে যাব। মন কোথায়, সেটা ইজিপ্ট থেকে মেসোপটেমিয়া থেকে ভারতীয় দর্শন, কোনো জায়গায় মন কেউ বলে মাথায়, কেউ বলে হৃদয়ে। মন যে কোথায় সেটা নিয়ে খোঁজ এখনো চলছে। তাহলে স্টেথোটা আমি কোথায় রাখবো? তো সুতরাং মনের অসুখ কিন্তু ওইভাবে বোঝা যায় না। ডায়াগনোসিসে এটা একটা অসুবিধার জায়গা। কিন্তু যেটা আমাদের বুঝতে হবে যে শরীরের অসুখ হলে মনের অসুখ কিন্তু হবে, মনের অসুখও হবে। এবং শরীরের অসুখ যদি সারে, তাহলে মনের অসুখও সারবে, এটাও আমাদের বুঝতে হবে। হ্যাঁ, কাজে সুতরাং মনের অসুখ যেমন শরীরের একটা অসুখ হয়, তেমনি মনের একটা অসুখ। তাহলে মোটামুটি এটা যে মন কোথায় থাকে এটা নিয়ে আপনাদের কনফিউশন আছে নাকি? এটা আমার বলে না, এটা সারা পৃথিবীব্যাপী সমস্ত মানুষ, সমস্ত বিজ্ঞানী তারা, হ্যাঁ মানে এখন যেটা হয়ে গেছে, এখন মনোবিজ্ঞান বা মনোরোগ গবেষণা এখন অনেকটা মস্তিষ্ক নির্ভর হয়ে গেছে, এখন ব্রেন সেন্টার্ড হয়ে গেছে। এখন আমরা নিশ্চিতভাবে এটা বলতে পারি যে মনের যে আমরা যেগুলো আদান প্রদান বা বহিঃপ্রকাশ, কথাবার্তা, হায়ার ফাংশনিং, ইন্টেলেকচুয়াল ফাংশনিং, এগুলো সব আমাদের মস্তিষ্ক থেকেই হয়। কিন্তু এখনো আপনি ভাবুন 14ই ফেব্রুয়ারি যখন হবে, সবাই কিন্তু সেই হার্টের সাইনটাই পাঠাবে, কেউ কিন্তু মস্তিষ্কের সাইন পাঠাবে না। সুতরাং মানে, এবং এর মধ্যে একটা ব্যাপারও আছে যে আপনি হৃদয় থেকে কাজ করছেন না আপনি মস্তিষ্ক দিয়ে মাথা খাটিয়ে কাজ করছেন। আমরা মাথা খাটিয়ে কাজ করাটা কিন্তু খুব ভালো চোখে দেখি না, যে হৃদয় দিয়ে কাজ করছি, মানে প্যাশন বাই হার্ট, মানে বাই হার্ট যেটা এটা ব্যাপার থাকে। এবার হার্ট আর মন কি একই? বেসিক্যালি কিন্তু এক। অ্যাকচুয়ালি মানে বাই হার্ট বলতে যা মানে যা বোঝাতে চাই সেটা আসলে অ্যাকচুয়ালি ইমোশন। আমাদের ইমোশন, আমাদের ডেডিকেশন, আমাদের মোটিভেশন, এই যে মানে ভাবনাগুলো বা এই যে প্রবৃত্তিগুলো, এগুলো কিন্তু আমাদের মস্তিষ্ক থেকেই আসে। মস্তিষ্ক থেকে বাই হরমোনাল, ব্রেনের কিছু কিছুটা হরমোনাল, কিছুটা ইনস্টিংক্টস একদম ব্রেন থেকে, কিছুটা আনকনসিয়াস থেকে জাত। ব্রেনে ডিস্টিংক্ট লোকাস আছে, জায়গা আছে, সেই জায়গা থেকে 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 এগুলোর উৎপত্তি ঘটে। তারপর হরমোনে সেগুলো বাড়িয়ে তোলে, কিছু কিছু নিউরো ট্রান্সমিটার আছে সেগুলো বাড়িয়ে তোলে। ঠিক আছে, এটা বিজ্ঞান, এটা টোটালি বিজ্ঞান বিষয়। এগুলো খুব বেশি আলোচনা হলে হয়তো হারিয়ে ফেলবো সব। তো এইবার আমরা বলি যে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। মনোরোগী হলেই আমরা বলি মাথায় ছিট আছে বা সিট, এই আমি উচ্চারণটা আমি কনফার্ম নই, সিট আছে বা সিট আছে, এরকম একটা কিছু। তাহলে কি বলবো যে মনোরোগ ব্রেন থেকেই তৈরি হচ্ছে না মন থেকে তৈরি হচ্ছে? মনোরোগ যখন বলছি তখন তো মনস মানে মন কিন্তু আমরা বলছি, কিন্তু এখানে একটা মাইন্ড আর ব্রেন ডুয়ালিজম আছে। মানে মাইন্ড ব্রেন ডুয়ালিজমটা কিরকম, মডার্ন কিছু বায়োলজিস্ট আছেন তারা একদম মানে প্রমাণ কাটাছেঁড়া ছাড়া তারা অন্য কিছু, তাদের কাছে ভালোবাসাটাও কাটাছেঁড়া, তাদের কাছে মৃত্যুটাও কাটাছেঁড়া, হ্যাঁ তাদের কাছে শোকটাও কাটাছেঁড়া। তারা কিন্তু বলছেন যে মেন্টাল ইলনেস ইজ অল বাট বায়োলজিক্যাল, মানে পুরোটাই হচ্ছে মানে হ্যাঁ একদম একদম মানে মস্তিষ্কের কিছু কিছু কোষগত, আরো স্পেসিফিক্যালি একদম কোষগত কিছু কিছু নিউরো ট্রান্সমিটার গত, কেমিক্যাল গত। তো এই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে মানে মনের থেকে হচ্ছে নাকি এর থেকে হচ্ছে, তো কিন্তু এখানেও একটা ব্যাপার হচ্ছে, মনোরোগ কেন অন্যান্য রোগের থেকে পার্থক্য মানে পৃথক, এটা এই কারণে পৃথক যে যার একটা পেটে যন্ত্রণা হচ্ছে, তিনি দেখুন আপনি ভাবুন পেটে যে যার যন্ত্রণা হচ্ছে তার কি শুধুই পেটে যন্ত্রণা হচ্ছে, তার আরো অনেক বহিঃপ্রকাশ ঘটছে। বহিঃপ্রকাশগুলো হচ্ছে সে হয়তো চিৎকার করে কাঁদছে, কষ্ট পাচ্ছে, দুঃখে কাঁদছে, কুঁকড়ে গেছে,
পেটে পেটে চেপে সে বসে আছে, এতটা কষ্ট পাচ্ছে সে, চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। ঠিক তেমনি মনের যখন অসুখ হয়, আশ্চর্যের বিষয়টা হচ্ছে যে কোথায় যন্ত্রণা হচ্ছে আমরা কিন্তু কেউ বুঝতে পারছি না, কিন্তু তার বহিঃপ্রকাশটা কিন্তু এর থেকেও আরো প্রায় সহস্র গুণ বেশি করে হয়। মানে যিনি ধরুন একটা মানসিক অবসাদে ভুগছেন বা যিনি একটা মনোরোগে ভুগছেন, তার কিন্তু সেই বহিঃপ্রকাশটা এতটাই মানে ভয়ঙ্কর রকমের হবে যে আপনার হয়তো মনে হবে যে তিনি কোনো শারীরিক কষ্টে ভুগছেন, কিন্তু আসলে তার অসুখটা কিন্তু মনে। কিছু কিছু এই যে কোন ধরনের মানুষদের এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাটা বেশি? মনোরোগ তো আমরা যখন প্রথম মানে স্নাতকোত্তর পড়াশোনা করছিলাম, তখন মনোরোগের সংখ্যা সব মিলিয়ে ছিল 330টা। এটা কি রাজ্যভিত্তিক? না, আন্তর্জাতিক। আচ্ছা, 330টা মনোরোগ। এবার আশ্চর্যের বিষয় হচ্ছে মনোরোগের ক্লাসিফিকেশনে 330খানা অসুখ আমাদের ছিল যখন আমি প্রথম সাইকিয়াট্রি পড়তে ঢুকি। তারপরে মানে এই আমাদের সাইকিয়াট্রি বলুন বা মেন্টাল সায়েন্সের একটা বিউটি হচ্ছে এটা কিন্তু এক্সপ্যান্ডিং। আচ্ছা, এটা কিন্তু ক্রমবর্ধমান। এখন সেই সংখ্যা কিন্তু 500 ছাড়িয়ে গেছে। এবং প্রতি বছর আমাদের যে একটা বই হয়, মোটা একটা বই বেরোয়, সেটাকে বলে ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল, ডিএসএম। এবার ডিএসএম এখন চলছে 5 টিয়ার, মানে টেক্সট রিভিশন। তো এই ডিএসএম 5 টিয়ারে এমন অনেক অসুখ হয়েছে যে অসুখগুলো আগে ছিল না। সুতরাং আমাদের কনস্ট্যান্ট কিন্তু আপডেট করতে হচ্ছে ব্যাপারগুলোকে। তো কোন ধরনের মানুষ মনোরোগ আক্রান্ত হবেন এটার কোনো কিন্তু ডেফিনিট কোনো মানে বিধিনিষেধ নেই। কারণ কি আমরা কি বলতে পারি যে কার ডেঙ্গু হবে কার ডেঙ্গু হবে না, যেমন ম্যালেরিয়া হবে কার ম্যালেরিয়া হবে? ধরুন আমি বলতে পারি যে মশায় কামড়ালে আমার ডেঙ্গু হবে। হ্যাঁ, কিন্তু কাকে মশা কামড়াবে সেটা বলা খুব মুশকিল। তেমনি কার অবসাদ হবে সেটা বলা খুব মুশকিল। তবে দেখা গেছে কিছু কিছু অসুখ, যেমন সিজোফ্রেনিয়া, যেমন ধরুন সিজোফ্রেনিয়া দেখা গেছে যে সাধারণ জনসংখ্যার মধ্যে ধরুন 1% মানুষের কিন্তু সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা আছে। যাদের পার্সোনালিটি মানে ব্যক্তিত্বটাই একটু উদ্বেগ প্রবণ। কিছু আছে না মানুষ উদ্বেগ প্রবণ, মানে সেই পরীক্ষার আগে সেই হাত পা ঠান্ডা হয়ে যায়, হ্যাঁ, ধর করে ঘামছে, জল খাচ্ছে, বাথরুম যাচ্ছে, হ্যাঁ, পরীক্ষাতেই যাওয়া, জ্বর আসছে, হ্যাঁ, সাংঘাতিক। এইবার এই উদ্বেগ প্রবণ মানুষের ক্ষেত্রে অ্যাংজাইটি বা ডিপ্রেশন এটা কিন্তু হওয়ার সম্ভাবনা একটু সামান্য বেশি। আবার কিছু মোটামুটি কত শতাংশ? সেটা সাধারণত দেখা গেছে যে 33% মেয়েদের মধ্যে 33% মানুষ, আর ছেলেদের মধ্যে ওই 18 থেকে 20% ছেলে মানুষ, তারা কিন্তু জীবনের কোনো না কোনো সময় একদম মানে প্রত্যগত মানে একদম অসুস্থ হওয়ার মতো অবসাদগ্রস্ত হয়ে পড়ে। এটা কিন্তু দেখা গেছে। হ্যাঁ, তো সুতরাং এরকম প্রত্যেকটা অসুখের একটা করে এরকম নির্দিষ্ট প্রিভ্যালেন্স, একটা নির্দিষ্ট ইনসিডেন্স রেট আছে। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এরকম কোনো নির্দিষ্ট বিধি নিষেধ কিন্তু নেই যে মানে এরকম ধরনের মানুষেরই হবে, যেমন শরীরের ক্ষেত্রে যেরকম নেই মনের ক্ষেত্রে নেই। রিস্ক ফ্যাক্টর আছে আমাদের, যেরকম কার্ডিয়াক যেরকম রিস্ক ফ্যাক্টর আছে, যে কারোর যদি কোলেস্ট্রলটা বেশি থাকে তাহলে তার ক্ষেত্রে হার্টের অসুখ হবে। কারোর পরিবারে যদি হার্টের অসুখ থাকে, কারোর পরিবারে জিনগত, তাহলে পরিবারে যদি কারোর সিজোফ্রেনিয়া থাকে, পরিবারে যদি কারোর বাইপোলার ডিসঅর্ডার থাকে, পরিবারে যদি কারোর সুইসাইডালিটির হিস্ট্রি থাকে, মানে আত্মহত্যা প্রবণ, এমনকি আমাদের পাঠ্যপুস্তকে বলছে যে এরকমও যে পরিবারে যদি কারোর কোনো পরিবারে ধরুন একটা আত্মহত্যার দুঃখজনক ঘটনা ঘটে গেছে, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী প্রজন্মের আত্মহত্যা প্রবণ হওয়ার সম্ভাবনা মানে বেড়ে গেল বাই জেনেটিক প্রপেনসিটি, বাই এনভায়রনমেন্টাল প্রপেনসিটি, আর পরিবেশগত কিছু ফ্যাক্টর কাজ করছে। ওই পরিবারে হয়তো এমন কিছু পরিবেশগত জিনিস আছে যেগুলো এগুলো বাড়িয়ে তুলছে। যেমন ফসল হয় না, ফসল যেরকম বাড়িয়ে তোলে, এই রোগ
রোগ হচ্ছে জীবাণু বাড়িয়ে তুলছে। মনোরোগের ক্ষেত্রে তো জীবাণু নয়, মনোরোগের ক্ষেত্রে হচ্ছে এই ট্রিগার, যেগুলো হচ্ছে একটা স্ট্রেসার ট্রিগার, মানে যেগুলো হচ্ছে ঠিক বন্দুকের গুলির মতো রোগটাকে বাড়িয়ে দেবে, রোগটাকে একদম তীর নিক্ষেপে ছেড়ে দেবে, মানে মুহূর্তের মধ্যে চেঞ্জ। ইয়েস। তো সুতরাং এই জন্য পারিবারিক যদি হেরিডিটারি যদি কোনো থাকে, ওই জন্য মনোরোগের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি নেওয়া খুব জরুরি। তারপরে আধুনিক সময়ে আমরা একটা খুব জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। একদম। কিরকম যাচ্ছি যে আমাদের একদিকে সময়টা তো দেখুন, ঈশ্বর আমাদের সময় সেই 24 ঘন্টা রেখে দিয়েছে, কিন্তু আমাদের 24 ঘন্টায় ভাবুন 1950 সালে আমরা 24 ঘন্টায় যা কাজ করতাম, এখন আমরা সেই 24 ঘন্টায় তার কত গুণ বেশি কাজ করি। তার জন্য আমাদের প্রযুক্তি আছে, কিন্তু প্রযুক্তির সাথে সাথে যেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন বেড়ে গেছে, আমাদের চাহিদা বেড়ে গেছে। প্রযুক্তিকেও তো মানুষ চালাচ্ছে, এবং প্রযুক্তি থেকে আমরা কি কি পেতে পারি তার থেকে আমাদের চাহিদা বেড়ে যাচ্ছে। আমরা এই মানে আমরা আগে ছিল বিনোদন মানে কি, বিনোদন মানে কেন আপনার আবার কথায় ফিরে আসি যে বনগ্রাম কেন আমার 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 মাটি নয়, এটা মানে ভালো লাগার জায়গা শুধু নয়, আমি বনগ্রামেরই ছেলে, আমার রক্তে বনগ্রাম। তো এই বনগ্রাম আমাকে আমার পুরনো মানে ছোটবেলা মনে করিয়ে দেয়। আমার ছোটবেলা কেটেছে হচ্ছে উত্তরপাড়ায়, হুগলির উত্তরপাড়ায় কেটেছে। হুগলির উত্তরপাড়ায় আমি দাদুর সাথে যেতাম, ওই লাইব্রেরি মাঠে ছিল, যেতাম, ওখানে পালতের মাঠ আছে, ওখানে নানান রকম এরকম শীত হলেই না ওই মেলা বসতো। আমাদের এন্টারটেনমেন্ট ছিল ওই মেলাতে, মেলায় যাবো, একটা ওই মাথা নড়া দাদু কিনবো, মানে মাটির দাদু, হ্যাঁ, সময় টিয়া পাখি কিনবো, তারপর মা খুব বকাবকি করবে, আবার সেই মাটির ডিবিগুলো কিনে এনেছিস, এইসব ব্যাপারগুলো। কিন্তু এটাই আমাদের তখন লাইফ ছিল, তখন এটা আমাদের ধরনের যে বনগা চরকতলাতে আমাদের চরকের মেলা হতো, তখন তো বনগায় কিচ্ছু ছিল না, তো আমরাও গিয়ে ওই একই জিনিস। তারপরে তখন কি হতো, খাবার বলতে ভ্যারাইটিস, ওই চিনি দেওয়া সেই মিষ্টি এক ধরনের গোল গোল, তারপরে বাড়ি থেকে আলুর দম রান্না করে নিয়ে আসতো সবাই, হ্যাঁ, কত 10 পয়সা, একটা আন্তরিকতা, কার আলুর দম ভালো হয়েছে, 5 পয়সা দিয়ে 10 পয়সা দিয়ে খাবো আমরা। কেউ হয়তো আলুর দমটা ভালো প্রমাণ করবার জন্য বিনা পয়সায় খাইয়ে দিল, এগুলো ছিল, খেয়ে দেখো ভালো আছে, তুমি পরে কিনো আমার কাছ থেকে। তো কিন্তু এখন কি হয়ে গেছে, এখন আমি মানে ঠিক সমালোচনা করছি না, কিন্তু এখন না এই বিনোদনের না একটা ধারাগত পরিবর্তন ঘটেছে, একটা চরিত্রগত পরিবর্তন ঘটেছে, বিনোদনটাও আর্টিফিশিয়াল। হ্যাঁ, এখন বিনোদনটা না পুরো প্রযুক্তি নির্ভর হয়ে গেছে, এবং তাতে কি হয়ে গেছে, বিনোদন এখন হয়ে গেছে অনেকটা আত্মকেন্দ্রিক, সেলফি কেন্দ্রিক, আমাকে সেলফি কেন্দ্রিক। আমি আগে এটাই যথেষ্ট ছিল যে আমি বিস্ময়ে মুখর ভাবে আমি কোনো কিছু একটা দেখছি, এখন সেই বিস্ময় মুখর দেখাটা একটা ডকুমেন্টেশন, যে আমি ওর মধ্যে থাকছি, অর্থাৎ সেলফি তোলা। তারপরে সেই সেলফিটা কতজন দেখলো তার জন্যও কিন্তু প্রযুক্তি একটা ধারা করে দিয়েছে, কটা লাইক হবে, হ্যাঁ, কটা কমেন্ট হবে, কটা শেয়ার হবে, হ্যাঁ। তো এই জন্য কি হয়, এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে, প্রযুক্তি বাড়ছে, এক্সপেকটেশন আরো বেশি বাড়ছে। তাতে কি বাড়ছে, তাতে বাড়ছে আমাদের মাদকাসক্তি। কারণ আমাদের তো মানে শারীরিক ক্ষমতা কিন্তু একটা জায়গায় বাঁধা আছে, আমরা ইচ্ছে করলেও কিন্তু কেউই, কোনো মানুষ ইচ্ছে করলে 250 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় দৌড়াতে পারবো না, একদম। কিন্তু আমাদের মন কিন্তু পারবে, আমাদের ইচ্ছা শক্তি কিন্তু পারবে, যেহেতু পারবে, তো সেটাকে পারানোর আরো বেশি একটা বাড়তি, প্রাথমিকভাবে একটা বাড়তি সুযোগ করে দেয় মাদকাসক্তি। এই মাদকাসক্তি প্রথম বন্ধু হিসেবে ঢোকে, তার পরবর্তীকালে সে তার স্বরূপ দর্শন করে, এবং তখন কি হয়, এই মনোরোগ হওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা অনেকটাই বেড়ে যায়, যেটা হচ্ছে আমাদের আধুনিক তরুণ প্রজন্ম বিশেষত। হ্যাঁ, কিছু গেমিং, মোবাইল গেমিং, আমাদের তো মানে প্রায় এখন ঘুম কেড়ে নেওয়ার মতো অবস্থা ঘটেছে ওই মোবাইল গেমিং। ঠিক এই মাদকাসক্তির মতোই আরেক ধরনের অ্যাডিকশন, গেমিং অ্যাডিকশন। হ্যাঁ, কনস্ট্যান্ট একটা গেম, এবং কত সুচতুরভাবে নির্মাতারা তৈরি করছেন গেমগুলো, যেখানে একটা রিওয়ার্ড ফেনোমেনন, একটা রিওয়ার্ড সার্কিট আমাদের ব্রেনের মধ্যে থাকে। একটা রিওয়ার্ড সার্কিট হচ্ছে, আমরা কোনো কিছু একটা ঘটনা ঘটলে না
কি একটা বলো, বাহ বাহ ভারী সুন্দর করেছে। এই যে জিনিসটা স্বীকৃতি, শিল্পীরা যেটা চায়, আমরা কিন্তু মনে মনে প্রত্যেকে একজন শিল্পী, যিনি মানে বাহ্যিকভাবে শিল্পী নন, তিনিও কিন্তু মনের মধ্যে শিল্পী, কোনো না কোনো জায়গায় তার একটা শিল্পী মন আছে। তো এই যে রিওয়ার্ড সার্কিট, এই রিওয়ার্ড সার্কিটটাকে ট্রিগার করার একটা অদ্ভুত রকমের কৌশল তৈরি করেছেন এই নির্মাতারা। তার জন্য কি হচ্ছে, এই মোবাইল গেমিং, আপনারা দেখেছেন সাম্প্রতিক একটা সিনেমা হাবজি গাবজি, কি ভয়ানক পরিণতি হতে পারে, একটা পরিবার ধ্বংস হয়ে গেল হাবজি গাবজিতে। একদম। তা এইগুলো তো বাস্তব। এই যে ব্লু হোয়েল কয়েকদিন আগে, হ্যাঁ এই যে ব্লু হোয়েল ভাবা যায়, তো ভয়ানক কতগুলি মানে একদম তরতাজা কিশোর প্রাণ চলে গেল, একদম অনেকগুলো সারা বিশ্ব জুড়ে। এটা সুতরাং শুধুই যে জেনেটিক তা নয়, এখন কিন্তু এনভায়রনমেন্টাল এবং আধুনিক সময়, আধুনিক প্রযুক্তি খুব বড় একটা ভূমিকা পালন। তাহলে কি মানে অনলাইন, এক কথা হচ্ছে অনলাইন, ফেসবুক বলুন, টুইটার বলুন, ইনস্টাগ্রাম বলুন, বা যে সমস্ত শর্টস ভিডিওগুলো হচ্ছে, ব্লগিং হচ্ছে, এই সমস্তটা কি মনোরোগের জন্য এরাও দায়ী অনেক? মানে এটা সেই ওই আমরা ছোটবেলায় একটা রচনা লিখতাম না, বিজ্ঞান আমাদের কাছে আশীর্বাদ না অভিশাপ। একদম এই দেখুন ইনস্টাগ্রাম, তারপরে ধরুন এই যে আপনার শর্টস, রিলস, হ্যানা এগুলো সবই কিন্তু তার একটা ইতিবাচক দিক রয়েছে। আমরা প্রত্যেকে কিন্তু এক একটা মিডিয়া এক্সপার্ট হয়ে উঠতে পারি, ক্রিয়েটর হয়ে আমরা প্রত্যেকে এক একটা, আমাদের প্রত্যেকের একটা চ্যানেল রয়ে গেছে। একদম, এটা কিন্তু একটা ইতিবাচক দিক। কিছু কিছু ক্ষেত্রে বিপণন, কিছু কিছু ক্ষেত্রে পণ্য লব্ধ করা কোনো বিষয় নিয়ে, কেউ তার মার্কেটিং এজেন্সিটাকে একটু বাড়িয়ে নিতে চায়, কেউ তার একটু প্রচারটা চায়, কেউ অন্যান্য লোকের কাছ থেকে ফিডব্যাক চায়, এগুলো ইতিবাচক দিক। কিন্তু নেতিবাচক দিক হচ্ছে ওই যে আশীর্বাদ না অভিশাপ, কিভাবে আপনি ব্যবহার করছেন প্রযুক্তিকে তার উপর নির্ভর করবে। এই যে ভাইরাল হব, ভাইরাল একটা শব্দ, একসময় বাদাম কাকু ভাইরাল, ভীষণ ভাইরাল, তিনি সিনেমায় গেলেন, তিনি ভালো, অবশ্যই তার প্রতিভা ছিল হয়তো সিনেমায়। এখন রাজুদার পরোটা, তিনিও নাকি হইচই তো ওয়েব সিরিজে করছেন। এইগুলো কি আমার বলবো যে যারা রাজুদাকে নিয়ে মাতামাতি করছেন তারা কি মানসিকভাবে সুস্থ আদৌ? মানে এখানে অসুস্থতার কিছু নেই, এটা হচ্ছে আধুনিক সময়। আধুনিক সময়ে এমন একটা হয়ে গেছে, আমাদের মধ্যে একটা ছটফটা নিয়ে এনে দিয়েছে। এই ছটফটানোর ক্ষেত্রে কি হয়, আমি শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলি। শাস্ত্রীয় সঙ্গীত, ধরুন আপনি আমির খান সাহেবের যদি কোনো শাস্ত্রীয় সঙ্গীত শোনেন, একটা রাগ বিস্তার, সেই এর থেকে আপনার আলাপ থেকে দ্রুত হয়ে শেষ হয়ে তারানার দিকে যাওয়ার সেই পুরো প্রক্রিয়াটা তখন 48 মিনিট থেকে 50 মিনিট, একদম। এখন এসে গেছে ছোটা খেয়াল, 7 মিনিট একটা ছোট্ট খেয়াল, 9 মিনিট একটা ছোট্ট খেয়াল, একদম ছোটা খেয়াল। মানুষের আগে কি হতো, আগে আমরা 5 দিন ধরে ক্রিকেট দেখতাম, একদম 5 দিন ধরে, একদিন হয়তো সারাদিন, হয়তো সারাদিনে 25 রান হলো, কিন্তু মাটি কামড়ে বসে আছে সুনীল গাভাস্কার, নড়বে না, গর্ডন গ্রিন নড়বেন না, বল করছেন, বিরাট ব্যাপার একটা। কিন্তু এখন হচ্ছে টি-20 জামানা। শুধু টি-20 কেন, যারা প্রফেশনাল ক্রিকেট খেলেন তারা জানেন এখন 100 বল গেম শুরু হয়ে গেছে, একদম 10 ওভারের খেলা হচ্ছে, একদম ঠিক আছে। আর আগে 50 ওভার ওয়ান ডে ম্যাচ। এখন ইম্প্যাক্ট প্লেয়ারের কনসেপ্ট চলে এসেছে, যাকে জাস্ট শুধু একটা কাজের জন্য নিয়ে এসে ছেড়ে দেবো। তো এইরকম যে অস্থিরতা, এই অস্থিরতা থেকে এই প্রবণতাগুলো, অসহিষ্ণুতা, কিছুদিনের জন্য আমরা না হয় ওই মাখা কাকুকে নিয়ে লাফালাফি করলাম, তারপরে হয়ে গেল, তারপরে আবার আরেকটা কিছু, কিন্তু এতে যেটা হয় না, আমার এটা ব্যক্তিগত ধারণা, মনোরোগ বা অসুস্থতা আমি বলবো না ঠিক, কিন্তু এতে যেটা হয় সেটা হচ্ছে, আপনি দেখবেন বাড়িতে আমার ঠাকুমা পারতেন, দিদিমা পারতেন, মাও পারতেন, খুব অপূর্ব। আপনাদের বনগায় ঘরে ঘরে পাতা হয়, দই পাতা হয়, একদম। আমরা এইরকম কখনো দেখিনি যে প্লাস্টিক গেলাম গিয়ে ওই প্লাস্টিকের ভাঁড়ে দই নিয়ে চলে এলাম, আজকের যেটা নেই, হ্যাঁ একদম, সেই দই দম্বল দিয়ে সেই দই পাতা হতো। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তার আগে দই পাতা, একদম একদম। কিন্তু দই পাতার কিন্তু প্রাথমিক শর্তই হচ্ছে আপনাকে রাত্রির বেলা কিন্তু ওকে একদম না নাড়িয়ে রেখে দিতে হবে, একদম। কোনো কিছু যদি আপনি ওইভাবে রাখতে পারেন তবেই কিন্তু সেটা জমবে, তবে কিন্তু সেটা ক্ষীর হবে বা সেটা দই হবে। এই যে ধৈর্য, এখন সেটা নেই। যারা রাখতে পারছেন তারা এক্সেপশনাল হয়ে যাচ্ছে, যারা রাখতে পারছেন তাহলে কি এটা মনোরোগ নয়? এটা মনের উপরে তো কন্ট্রোল নেই এদের। এটা রোগ ঠিক বলবো না, কারণ রোগ
টা তখনই বলবো যখন তাদের স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক জীবনযাত্রা যদি ব্যাহত হতো তাহলে আমি তাহলে রোগ বলতাম। কিন্তু এটা ডেফিনেটলি একটা প্রবণতা, একটা অস্বস্তিকর প্রবণতা। এই যে এই ঘটনাটা তাহলে রোগের সূত্রপাত, এটা একটা রোগের সূত্রপাত হতে পারে। এই যে ধরুন সিমটম, হ্যাঁ মানে এই যে ধরুন বাবা মায়েরা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে হাপিত্তেশ করে দাঁড়িয়ে আছেন কোন একটা এর পাশে, কি না রিয়েলিটি শোতে চান্স পেতে হবে, চান্স পেতে হবে। বাচ্চাটা হয়তো খুব ভালো গান করলো কিন্তু হয়তো সে কোনো কারণে চান্স পেল না, একদম। এবার চান্স পেল না তার জন্য তাকে কি বকুনি, সে হয়তো জীবনে আর কোনোদিনও মানে সে খোলা গলায় গান করতে পারবে না, গান করার আগেই তার এই বকুনিটা আগে মনে পড়বে, এতটা ট্রমাটাইজড হয়ে গেল। তার মানে আমরাই তাহলে কি বলা যাচ্ছে যে আমরা বাবা মায়েরা সন্তানকে এই জায়গায় পৌঁছে দিচ্ছি? কিছুটা তো তাই। এই যে এই অস্থিরতা সব জায়গায় গ্রাস করছে। একটা জার্নাল পড়েছিলাম বেশ কয়েক বছর আগে, সবই রিয়েলিটি শো তখন দাপিয়ে উঠছে আর কি। এখন যেমন অনেকটা একেবারে ছড়িয়ে গেছে, এটার কোনো বিষয় নেই, তখন রিয়েলিটি শো উঠছে, বাংলা সিরিয়াল উঠছে, বাংলা সিরিয়াল মা কাকিমারা সন্ধ্যা হলে কোথাও বিয়ে বাড়ি বলুন ফাংশন বলুন লোক নেই, 9টার আগে লোক যাবে না, কারণ হচ্ছে বাংলা সিরিয়াল। তো বলছে যে যারা এই সিরিয়াল দেখেন, রিয়েলিটি শো দেখেন এবং অংশগ্রহণ করেন, তারা পক্ষান্তরে মানসিক রোগেরই লক্ষণ তাদের প্রবণতা মানে এটা আগামীর প্রবণতা, সেই প্রবণতার থেকে রোগ হয়ে যেতে পারে, হচ্ছে তো। হ্যাঁ, আমি যেরকম একটা সাম্প্রতিক বেশ কিছু ঘটনা ঘটেছে, একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে হচ্ছে শুধু এই রিয়েলিটি শো এর এই যে উচ্চাকাঙ্ক্ষা বা এই যে এক্সপেকটেশন, এটাকে মিট আপ করতে না পারার জন্য কতজন টিনেজার সুইসাইড করেছে বা সুইসাইডের চেষ্টা করেছে, তাকে নিয়ে একটা আর্টিকেল পড়ছিলাম, ব্রিটিশ জার্নাল অফ সাইকিয়াট্রিতে বেরিয়েছে। তো সেই আর্টিকেলটাতে পড়লে আপনি দেখবেন যে কত ছেলে মেয়ে শুধু আত্মহত্যা করছে এই কারণে যে তাদের ওই রিকগনিশনটা হয়নি। রিকগনিশন নট বিকজ যে তার নিজের শিল্প সত্তার রিকগনিশন, নো, ইঁদুর দৌড়ে আমি জিততে পারলাম, এইটা কিন্তু একটা অসুস্থতা। মানে আমরা যেমন বাচ্চাদের প্রথমেই বলি ভাই তোমাকে ফার্স্ট হতেই হবে, ফার্স্ট হলে তোমার জন্য এটা আছে, তোমাকে 10-এর মধ্যে থাকতে হবে, তাহলে তুমি এটা পাবে, একদম। তাহলে এই যে মাইন্ড সেট আপটা তৈরি করছি, পক্ষান্তরে আমি আমার বাচ্চাকে সমাজের সবকিছু থেকে বিচ্ছিন্ন করে, প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে তাকে আমার নির্দিষ্ট পথে তাকে পাঠাচ্ছি দৌড়াতে। এটাই কি আমার মনে হয় না যে এতে একটি বাচ্চা প্রকৃতি থেকে যখন সে আলাদা হচ্ছে তখন তার মানসিক ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে? কিছুটা তো হচ্ছে। এটাই পরবর্তীকালে তার একটা অ্যাংজাইটি নিউরোসিস বা পরবর্তীকালে তার ডিপ্রেশন, সাইকোসিস এই হিসেবে ডেভেলপ করবে। একদম। এই যে তাহলে ভাইরাল হওয়া, এটা বলা যেতে পারে যে এক প্রকার আগামীর মনোরোগের লক্ষণ আর 100%, কারণ সিমটম। ভাইরাল শব্দটাই তো ভাইরাস থেকে আসছে, ভাইরাস তো ভালো জিনিস নয়। একদম। কারণ এখন তো একটা খুব হট শব্দ, আমি ভাইরাল, একদম, এটা যেন একটা প্রতিযোগিতা। এক কথায় তাহলে আমাদের বাচ্চাদেরকে আমরা শুরুটাই করছি মানসিক রোগের ভেতরে নিয়ে যাওয়া, কি বলছেন আপনি? একদম। এবং সেইটা থেকে বেরোনোর একটা পথ হচ্ছে যে প্রথমে নিজেকে এই ইঁদুর দৌড় থেকে মুক্ত করতে হবে। মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়েদের কিছু সুপ্ত বাসনা থাকে, সকলেরই থাকে, এবং সব বাসনা একটা জীবনে পূরণ করা সম্ভব নয়, একদম নয়। কাছাকাছি যাওয়া সম্ভব, কিন্তু সম্ভব না। তো সেক্ষেত্রে বাবা মার যে অপূর্ণ ইচ্ছেগুলো, সেগুলো যদি তারা তাদের ছেলে মেয়েদের উপর প্রজেক্ট করেন এবং তারপরে সেই ছেলেমেয়েরা যদি সেটাকে ফুলফিল না করতে পারে, পূরণ না করতে পারে, তখন তাদের উপর সেই আগ্রাসনটা নেমে আসা। এটা কিন্তু শুধুই বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের জন্য তো যা ক্ষতি হবার হলোই, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে খুব ক্ষতিকারক। যার জন্য আমরা দেখুন এখন এত বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে, এত বাবা মাকে ছেড়ে চলে যাওয়া, অদ্ভুত ঘটনা ঘটছে, অদ্ভুত বৃদ্ধাশ্রমগুলো বাড়ছে। সম্প্রতি একটা খুব নৃশংস ঘটনা ঘটেছে, যে মানে নৃশংস ঘটনা, সেটা হচ্ছে যে স্বামী তার স্ত্রীকে খুন করে পুঁতে দিয়ে তার উপরে ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করছেন ভাবলেশহীন ভাবে। এটা যেমন এই গত সপ্তাহেরই ঘটনা, একদম। মা তার সন্তানকে দুষ্টুমি করছে বলে তার সন্তানের গলায় ওড়না দিয়ে মেরে দিল।
এই গত সপ্তাহে তার মানে কি কতটা অস্থিরতা অস্থিরতা আমরা দেখছি, যেটা আমরা ভাবছি যে এটা কি করে হলো, এটা হয়েছে, এর শিকড় কিন্তু অনেক আগে থেকে। তো আপনি যেটা বললেন বীজ রোপিত হয়ে গেছে, হয়েছে, আমরা বীজটা কিন্তু রোপণ করছি, তা আমাদেরকে আগে মুক্ত হতে হবে এই অস্থিরতা থেকে। তাহলে সেই ভদ্রমহিলা যিনি তার সন্তানকে এইভাবে হত্যা করেছেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কেন মেরেছো, বলে আমাকে দুষ্টুমি করছিল, বদমাইশি করছিল। তাই খুব শান্তভাবে তিনি বললেন এই কথাটা, যদি এখন আর অশান্তর জায়গা তার নেই প্রশাসনের হাতে যখন সে, কিন্তু এটা তো অসুস্থ মানসিকতা, ক্রমশ বাড়ছে, এটা ক্রমশ এটার কারণও এই দ্রুতগামিতা, এত দ্রুতগামী হয়ে গেছে আমাদের, এত এক্সপেকটেশন বেড়ে গেছে, এটা বেলুনের মতো ফুলছি আমরা, এবার বেলুনটা বার্স্ট করবে, এত এক্সপেকটেশন। মানে আমরা সবাই মাচা চাইছি, খাঁচায় কেউ থাকতে চাইছি না, এবং আমরা কেউ মানে আমরা বাঁচাটা চাইছি না, আমরা কেউ বাঁচতে চাইছি, মাচায় থাকতে চাইছি, বাঁচাটাই কিন্তু আসল। এবং আশ্চর্যজনকভাবে এগুলোর তো উৎপত্তি ঘটেছে বিদেশ থেকে। বিদেশের লোকেরা কিন্তু, বিদেশের স্কুলিং কিন্তু পাল্টে গেছে, বিদেশের স্কুলিং কিন্তু এখন তাদের পড়াশোনার সাথে সাথে তারা স্কুল ক্রমশ সেই শান্তিনিকেতনী ঢঙে ফিরে যাচ্ছেন তারা। এমন ইংল্যান্ডে এমন অনেক স্কুল আছে যে স্কুলগুলোর কোনো ক্লাসরুম নেই, বাগানে ক্লাস হয়। আপনি ভেবে দেখুন, ঠিক গুরুদেব যেটা ভেবেছিলেন, যেটা শান্তিনিকেতনে ভেবেছিলেন, যেটা সেই জিনিসটা তারা কিন্তু ইমপ্লিমেন্ট করেছে। এবং তাদেরকে যার যেখানে প্রতিভা, যে যেখানে তার পোটেনশিয়ালিটি, কেউ যদি ছবি আঁকতে ভালোবাসেন, তাকে ছবি আঁকার জন্য কিন্তু বাড়তি একটা ইঁদুর দৌড়ে নামানোর জন্য না, যাতে সে এনজয় করে। আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে বাঁচাটাকে উপভোগ করা। এই উপভোগ করার জায়গাটা থেকে আমরা ক্রমশ সরে গিয়ে আমরা দৌড় শুরু করেছি। এই দৌড়টার থেকে মুক্ত না হলে এই বীজ রোপণ হতেই থাকবে। বেশ কয়েক বছর আগে এই যে আশঙ্কা, অসহিষ্ণুতা, আমি বেশ কয়েক বছর আগে একটা জার্নাল পড়ি, বেশ কয়েক বছর আগে, তো বলছে যে আমাদের সন্তানেরা, আমরা বাই বর্ন, জন্মের আগে থেকে যেদিন জাইগোট ফর্ম করে, আমরা সেদিন থেকে অসহিষ্ণুতার মধ্যে রাখছি বাচ্চাগুলিকে। একটি, আপনি মেডিকেল সায়েন্সের মানুষ, আপনি আরো ভালো এটা আপনারে, একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করতে গেলে গড়ে 3টে কন্যা ভ্রূণ হত্যা হয় আজও ইন দ্য টাইম, অল ওয়ার্ল্ড ব্যাপী, একটা বিদেশি জার্নাল থেকে। তো এই, তাহলে আমাদের পুরুষদের কিন্তু এটা নিয়ে কোনো চাপ নেই। যে মায়ের ভ্রূণ হত্যা হলো 2 মান্থ, 3 মান্থ, 4 মান্থ সর্বোচ্চ, তারপরে আর সম্ভব হয় না, এইবার সে কিন্তু মানসিক দিক থেকে প্রচন্ড সমস্যার মধ্যে এবং মানসিক চাপের মধ্যে। সেকেন্ড যখন, তারপর আবার যখন সে কনসিভ করে বা প্রেগনেন্ট হচ্ছে, তার কিন্তু মাথার মধ্যে কাজ করে মেয়ে না ছেলে। যদি মেয়ে হয় আমাকে আবারও কিন্তু মিসক্যারেজ করানো হবে। আশ্চর্যজনক ব্যাপার যে সন্তান মেয়ে হবে না ছেলে হবে, সেটা কিন্তু নির্ধারণ করে পুরুষ। আপনারা সবাই, এখন আমরা সবাই জানি যে XY বা XX তার নির্ণায়ক কিন্তু পুরুষই। কিন্তু এটা চলে আসছে এবং এটা খুব একটা মানে অবাঞ্ছিত ঘটনা যেটা চলে আসছে। এবং এই প্রসঙ্গে বলি যে মেয়েদের মধ্যে ওই জন্য মনোরোগের সম্ভাবনা অনেক বেশি, শুধু এই সামাজিক কারণে, শুধু কন্যা ভ্রূণ হত্যার কারণেই নয়, আরো অনেক কারণে। একটা মেয়েকে জীবনে অনেকগুলো ভূমিকা পালন করতে হয়। প্রথমে কন্যা, তারপরে সে একজনের পত্নী, তারপরে সে একজন মা, তারপরে সে একজন বৃদ্ধা মা, বৃদ্ধা পত্নী, কিন্তু তার নিজের কিছু নেই। হ্যাঁ, এবং তার সাথে প্যারালালি এমন অনেক কিছু শারীরিক ঘটনাও ঘটতে থাকে, যে ঘটনাগুলো পুরুষদের ক্ষেত্রে এতটা তাদের সেই বহিঃপ্রকাশ নেই। যেমন যার ঋতুস্রাব শুরু হলো এবং তারপরে তার এক সময় ঋতু বন্ধ হলো, বা যেটা মেনোপজ হলো, এই প্রত্যেকটা ঘটনা কিন্তু সে দেখতে পাচ্ছে। এই পুরুষের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো এতটা উচ্চকিত নয়, যার জন্য কি হয়, মেয়েদের মধ্যে কিন্তু মনোরোগের সম্ভাবনা অনেক বেশি। এবং সেই জন্য সাইকিয়াট্রিতে একটা আলাদা, সম্পূর্ণ একটা আলাদা বিভাগ আছে, যেটা হচ্ছে ফিমেল সাইকিয়াট্রি। যেমন সম্পূর্ণ একটা আলাদা বিভাগ আছে, সেটা হচ্ছে বয়সকালের মনের অসুখ দেখবার জন্য একটা জেরিয়াট্রিক সাইকিয়াট্রি। শুধু বাচ্চারা কিন্তু মনোরোগ প্রবণ, বাচ্চাদেরকে আমরা কমিউনিকেট করি না, এত ব্যস্ত আমরা।
এত ব্যস্ত, কমিউনিকেট করতে পারছি না। ও তো ভাই বোন অসহিষ্ণু। এবং বাচ্চাদের অবসাদ কিন্তু বড়দের অবসাদের মতো হবে না। সুতরাং বাচ্চাদের জন্য আলাদা চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি, এগুলো সব ভাগ আছে। মেয়েদের জন্য আলাদা একটা বিভাগই আছে সাইকিয়াট্রিতে, যেটা শুধু মহিলাদের জন্য। তাহলে আমরা কিন্তু একটা জিনিস যে করা সম্ভব কি, যে একদম খুব এই জায়গা থেকে বেরিয়ে আসার পথটা কি আমাদের, কি করলে কি বাচ্চা বা ছোট থেকে আমরা, সে তো জন্ম থেকে অসহিষ্ণুতা নিয়ে জন্মগ্রহণ করছে মায়ের পেটে, যেটা বলছিলাম যে সেই 10টা মাস কিন্তু মাকে করতে হচ্ছে, ছেলে না মেয়ে, ছেলে হলে সুখ পাবো, মেয়ে হলে কিন্তু আমাকে যন্ত্রণা নিতে হবে। ফলে পৃথিবীতে আসার জন্য বেবিটা কিন্তু খুব ছটফট করছে। ফলে আজকে কিন্তু আর 10 মাস 10 দিন আর গর্ভে থাকে না। ঠিক। হ্যাঁ, তাহলে এই অসহিষ্ণুতা বাই বর্ন, একদম জাইগোট ফর্ম থেকে তার অসহিষ্ণুতা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে অসহিষ্ণু, অনেক আগে পৌঁছে গেছে পৃথিবীতে। সে যখন বড় হচ্ছে তাকে আমরা ইঁদুর দৌড়ে পাঠাচ্ছি। এখান থেকে ফিরে আসার পথ কি আমাদের? প্রথমত হচ্ছে মানে আমি যেটা বলবো, প্রথমত হচ্ছে এই দৌড় থেকে বেরিয়ে আসতে হবে আমাদের, যেটা একদম মানে সেই বড় বড় দার্শনিকরা যেটা বলেছেন না, যে যতটুকু প্রয়োজন, অতিরিক্ত আমাদের দরকার নেই, যতটুকু প্রয়োজন এবং যতটুকু আমাদের সুরক্ষার জন্য প্রয়োজন ততটুকু রেখে বাকিটুকু জীবন উপভোগ করুন, সম্পর্কগুলোকে উপভোগ করুন। সম্পর্ককে উপভোগ করতে হয়, সময় দিতে হয়, উপভোগ করতে হয়, যত্ন করতে হয়, লালন করতে হয়। ছোট মাছের মতো, যারা অ্যাকোয়ারিয়াম করেন জানেন যেরকম, বা একটা গাছের মতো একদম, তো সেই রকম। এবং শিশুদের, যে ছোট ছোট শিশু, তারা সবাই একটা ফুল গাছ, তাদেরকে সময় দিতে হবে। কিছু কিছু ফুল গাছে এমন কিছু প্রক্রিয়া আপনারা পাবেন যেটাতে আপনার অ্যাংজাইটি, এখন ইদানিং যেটা হয়েছে যে কোনো ছেলে মেয়ে যদি, এই যে আপনি বললেন না অসহিষ্ণুতা, কোনো ছেলে মেয়ে যদি ধরুন 3 মাসের মধ্যেও মা কা এসব বললো না, বা 6 মাসের মধ্যেও যদি বাবা কাকা বাইসিলেবিক কথাবার্তাগুলো বললো না, সঙ্গে সঙ্গে তাদের মনে হতে থাকে আমার ছেলে মেয়ের অটিজম নেই তো, একদম আমার ছেলে মেয়ের স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার নেই তো। এবং অদ্ভুত ব্যাপার যে এই জিনিসটা স্কুলের থেকে, অনেক স্কুল থেকে পর্চা ধরিয়ে দেওয়া হচ্ছে যে আপনি গিয়ে সার্টিফিকেট নিয়ে আসুন, অথচ দেখা যাচ্ছে যে সেই আমার কাছে বহু এরকম শিশু আসে যাদের বাবা মা খুব উদ্বিগ্ন হয়ে আমার কাছে আসেন। আমি তাদেরকে একটাই কথা বলি, আপনারা অপেক্ষা করুন। অপেক্ষা করলে দেখা যায় যে যাকে প্রথম মনে হচ্ছিল যে যার হয়তো একটা খুব ভয়ঙ্কর অসুখ হয়েছে, হতেই পারে, সেটা হতে পারে অটিজম একটা, এখন অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের নানান রকমের ম্যানিফেস্টেশন আমরা দেখছি। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি যে তাকে অপেক্ষা করতে বলার পরে সে মানে তাকেই যখন 8-9 বছর বয়সে, বা তাকে যখন মাধ্যমিক দিতে দেখছি, উচ্চ মাধ্যমিক দিচ্ছে যখন, এবং সে জয়েন্ট এন্ট্রান্স ক্র্যাক করছে, তখন বাবা মাকে আমি মনে করিয়ে দিতে হচ্ছে যে মনে আছে আপনি এরকম এসেছিলেন। হ্যাঁ, তো সুতরাং আমাদেরকে না ধৈর্য ধরতে শিখতে হবে, আমাদেরকে উপভোগ করতে শিখতে হবে, আর আমাদেরকে সচেতন হতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। সচেতন হচ্ছে যে শরীরের অসুখ যেরকম হচ্ছে, মনের অসুখও কিন্তু হতে পারে। এবার মনের অসুখ যদি হয়, তাহলে কিন্তু শরীরের অসুখ, যদি জ্বর হয়, জ্বর হলে কি আমরা টিভি দেখলে জ্বর সেরে যাবে? আমরা গান করলে কি জ্বর সেরে যাবে? সারবে না। তেমনি মনের অসুখও কিন্তু শুধুই টিভি দেখলে বা কোথাও ঘুরে এলে কিন্তু নাও সারতে পারে। ধরুন কেউ যদি আত্মহত্যা প্রবণ হন, বারবার করে তিনি বলছেন আমার বেঁচে থাকতে ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছে করছে, তার পথ্য হিসেবে ডেফিনেটলি গান হতে পারে, তার পথ্য হতে পারে একটু ঘুরে আসা, তার পথ্য হতে পারে একটু একদিন একটা ভালো পার্টিং করা, এন্টারটেইনমেন্ট। হ্যাঁ, কিন্তু ট্রিটমেন্ট কিন্তু তার সেটা নয়। ট্রিটমেন্ট কিন্তু আপনাকে একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে, বা মনোবিজ্ঞানী মানে হচ্ছেন যিনি গবেষণার জায়গাটা দিয়ে দেন, মনোগবেষক। হ্যাঁ, যেখানে ওষুধের কোনো গুরুত্ব না, দুটোই আছে, দুটো ক্ষেত্রে ওষুধের গুরুত্ব আছে। কিন্তু মনোরোগের ক্ষেত্রে অন্যান্য রোগের তুলনায়, যেমন ধরুন অন্য রোগের ক্ষেত্রেও আছে, যেমন ধরুন যার পেট খারাপ হয়েছে, ডায়রিয়া, তাকে যেরকম অ্যান্টিমাইক্রোবিয়ালস দেওয়া হয়, তার পাশাপাশি কিন্তু তাকে
পথ্য দেওয়া হয়, মানে গলা ভাত। একদম একদম। আমাদের ছোটবেলায় ছিল গাঁদাল পাতার রস, ঠিক আছে, একদম খাওয়াতে হতো। হ্যাঁ, তো ঠিক কাঁচকলা সেদ্ধ, পেঁপে সেদ্ধ, থানকুনি পাতা, এটাও খেতে হবে, একদম একদম টিপিক্যাল। একদম এটা জিওল মাছ হচ্ছে পথ্য, জিওল মাছ, জিওল মাছ। আহা, জিভে জল চলে আসছে। তবে কিন্তু যাই হোক, এখন এই হলো ঠিক তেমনি মনোরোগের ক্ষেত্রে পথ্য হিসেবে কিন্তু একটা ভালো কবিতা, যিনি শিল্পী, একটা ভালো গান, নাটক, ড্রামা, ডান্স, যদি কেউ সিনেমা ভালোবাসেন, একটা ভালো সিনেমা। আমার ব্যক্তিগত জীবনে আমার অনেকবার যখন আমার অবসাদ হয়, আমি সোনার কেল্লা দেখি। বাহ, বিখ্যাত সিনেমা, বিখ্যাত। আমার কাছে ওটা একটা মানে থেরাপির মতো। একদম। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে মনে রাখতে হবে যে যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আমাদের কিন্তু একজন কোনো মনোরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হতে হবে, পরামর্শ দরকার। এবং চিকিৎসার ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ওষুধের গুরুত্ব নেই, এই ব্যাপারটা না, ওষুধের গুরুত্ব আছে। মনোরোগের চিকিৎসা 3 ভাবে হয়। প্রথমটা হচ্ছে ওষুধ, ডেফিনেটলি কিছু এলিমেন্টস, মলিকিউলস ইত্যাদি। দ্বিতীয়টা হচ্ছে প্রক্রিয়া, যেটা হচ্ছে ধরুন কথনমূলক, মানে যেটা বলে সাইকোথেরাপি, যেটা খুব কমন ভাষায় বলা হয় কাউন্সেলিং, আসলে এটা সাইকোথেরাপি। সেটা কথনমূলক হতে পারে, সেটা মনোবিকলন হতে পারে, ঠিক আছে। মানে এখানে আবার একটুখানি আমি ঢুকবো, মনোরোগ চিকিৎসকরা পাগলের ডাক্তার পাগল হয়, তারই কি একটা অঙ্গ এইটা? এই একটা ক্যাকটাসের ভালো গান ছিল, তুই আমায় পাগল করলি রে। পাগল শব্দটা শুনলেই তুই আমার পাগল হয়ে যায়। হ্যাঁ, তুই আমার পাগল করলি রে। তো পাগল মানে পাগল শব্দটা কিন্তু খুব দার্শনিক শব্দ, পাগলা হবার বাদল দিনে। এই প্রসঙ্গে আপনার পরিচয় দেওয়ার পরে আলোচনা হবে, ওটা আপনি এইখানে আসেন। সুতরাং পাগলের ডাক্তার যদি পাগল হয়, জগৎটা পাগলদের জন্যই চলছে। সবচেয়ে বড় পাগল হচ্ছেন উনি, যিনি এই জগৎটা সৃষ্টি করেছেন। এই যে আপনাকে আমি এই প্রসঙ্গে যাবো এখন না, এই নিয়ে অনেক বড় আলোচনা হবে। কিন্তু এই যে আপনি বললেন, টু সাম এক্সটেন্ট আপনি যেটা বলেছেন সেটার একটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আশ্চর্যজনকভাবে আপনি অবাক হবেন যে আত্মহত্যা প্রবণতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হয় অ্যানেস্থেটিস্টদের মধ্যে, আর তারপর হয় মনোরোগ বিশেষজ্ঞদের মধ্যে। মনোরোগ বিশেষজ্ঞরা যারা মানুষকে আত্মহত্যা প্রবণতা থেকে, আত্মহত্যা দোরগোড়া থেকে টেনে বার করছেন, তারাই তাহলে নিজেরা আত্মহত্যা প্রবণ হয়ে উঠছেন কেন? হয়তো এইটা আপনার এই যে প্রশ্নটা, এই প্রশ্নের ভেতরে হয়তো তার উত্তরটা লুকিয়ে আছে। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে, যিনি দক্ষ মনোরোগ বিশেষজ্ঞ তিনি কিন্তু জানেন যে কোথায় আপনাকে একটা ট্রান্সপারেন্সি, একটা থেরাপিউটিক অ্যালায়েন্স তৈরি করতে হবে, আর কোথায় সেটা ব্রেক করতে হবে। ধরার আগে ছাড়ার কথা ভাবতে হবে। যিনি খুব মানে দক্ষ ঘুড়ি ওড়ান তিনি, তার কিন্তু হাত কাটে না সাধারণত মাঞ্জায়, কারণ সে জানে কখন ধরতে হবে আর কখন ছাড়তে হবে। সেজন্য বিখ্যাত একটি উক্তি, সেটা হচ্ছে ধরার আগে ছাড়ার কথা ঠিক করে রাখতে হবে, যে কখন আমি ছাড়বো এটাকে। ডাক্তার শুদ্ধেন্দু চক্রবর্তী, দীর্ঘদিন বনগাঁর মাটিতে, এক কথায় বনগাঁ আপনার রক্তে, এবং সুনাম এটা নিয়ে বলবো না, ডাক্তারবাবুদের সুনাম থাকে, না হলে বনগাঁর রক্ত আপনার শরীরে বইছে বা বনগাঁর মাটি আপনার শরীরে, এটা আলোচনায় আসতোই না। আপনাকে কেউ বলে থাকেন আসলে আপনি খুব রাগী মানুষ, আপনি পেশেন্টের সাথে হঠাৎ রেগে যান, কারণটা কি আমি জানতে চেয়েছি। কারণ যে কোনো কারণবশত বেশ কিছু মেডিকেল স্টোর যেখানে আপনি বসেন বা বসতেন, তারা অনেকে বলে ডাক্তারবাবু রিপোর্ট নিয়ে কোনো ভাবার নেই, কিন্তু ডাক্তারবাবু কিন্তু বেশ রাগী মানুষ। কারণটা কি, কেন রাগী? বলছে কখনো কখনো এমন ভাবে রিয়াক্ট করে ফেলেন, কেন, কারণটা কি? পেছনে তো কারণ আছে, ভিজিট কম দেন সেজন্য। তারপরে আমি বলি, আপনাকে ওটা বলতে হবে না, আমি বলবো এটা। তারপরে বললেন যে আসলে না, উনি ভিজিট কে দিল না দিল সেটা নিয়ে ওনার চাপ নেই, চাপ একটাই, সেটা হচ্ছে পেশেন্টের হয়তো 15 দিন পরে দেখানোর কথা ছিল, তিনি 15 মাস পরে আবার আসছেন। এই যে একটি পেশেন্ট মনোরোগী, তার একটা জটিল সমস্যা,
তার নিয়মিত তার একটা চিকিৎসার মধ্যে থাকা উচিত তো। একদম। তাহলে কতটা তার পরিবার তার প্রতি কতটা উদাসীন, এই রোগগুলোর ক্ষেত্রে পরিবাররা কতটা উদাসীন, যেখানে আপনাকে রাখতে হচ্ছে, বা আপনার এইটা একটা এ হচ্ছে শুদ্ধেন্দু বাবু মানে খুব রাগী ডাক্তার। আসলে আসলে ব্যাপারটা বলি, ব্যাপারটা হচ্ছে আমার আসলে বরাবরই যে কোনো মানে যার দায়িত্ব আমি নিচ্ছি, আমি এতটাই সিনসিয়ার যে আমি সে না আমার মনের কোনো একটা মানে একটা আমার মেমোরি সেলের মধ্যে একটা অংশ ঘিরে সে বসে থাকে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এমন অনেক সময় ঘটেছে 5 বছর আগে কোনো একজন পেশেন্ট আমাকে দেখিয়ে গেছেন। আচ্ছা, তিনি কোথায় থাকেন, তার নাম কি, তার ছেলের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল, এখন তিনি কি করছেন, সবকিছু আমার মনের মধ্যে থাকে, আমার স্মৃতিতে থাকে। তো আমার যখনই কোনো ওই যে আমি বলেছিলাম না যে কোনো ডাক্তারবাবু বলুন বা বিশেষত মনোরোগ বিশেষজ্ঞদের একটা তৃতীয় চক্ষু থাকা বাঞ্ছনীয়। তো সেই তৃতীয় চক্ষু দিয়ে অনেক সময় দেখা যায় যে একটা অসুস্থ মানুষ, মানসিক অসুস্থ মানুষ, তার কিছু কিছু বিপদ সংকেত আমি দেখতে পাচ্ছি। একদম একদম। যেমন ধরুন একজন হাইপারটেনসিভ রোগী, সে মাঝে মাঝে ওষুধ খায়, এবার তার প্রেশার যখনই আপনি দেখবেন তখনই দেখবেন 200-র উপরে। তাকে আপনি বিপদ সংকেত দেখছেন, আপনি তাকে সাবধান করে দিচ্ছেন, খাচ্ছ না কেন, বকাঝকা করছেন। তারপর একটা সময় হঠাৎ করে দেখলেন যে তার স্ট্রোক হয়ে গেছে, তখন আপনার কতটা কষ্ট হবে বলুন। একদম। আমি এই ঘটনাটা অন্তত আমার রোগীদের ক্ষেত্রে ঘটতে দিতে চাই না। একদম। কিন্তু সারা পৃথিবীর স্ট্যাটিস্টিক্স বলছে যে মনোরোগ না ভালো হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে সেই অসুস্থ মানুষটির বাড়ির লোকের অভাব, অথবা বাড়ির লোক যদি থাকে সচেতনতার অভাব। অনেকেই মনোরোগটাকে না রোগ হিসেবে গ্রাহ্যই করেন না। বিশেষত সেই রোগী যদি বাড়ির ঘরণী হন, তাহলে আরো বেশি গ্রাহ্য হয় না। অনেক সময় সেই ঘরণীকে তার বাপের বাড়িতে এসে বসিয়ে দেওয়া হয়, যে মানে এমন যেন সে একটা বাতিল খাতা। হ্যাঁ, তো এই সব ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স বলছে, সমীক্ষা বলছে যে কমপ্লায়েন্স যদি আমরা অ্যাচিভ করতে পারি, কমপ্লায়েন্স মানে হচ্ছে সে যেন ঠিকঠাক ওষুধটা খায়, নিয়মিত। পার্শ্ব প্রতিক্রিয়া হলে অবশ্যই ওষুধ বন্ধ হবে, অন্যথায় প্রত্যেকটা ওষুধের তো একটা নির্দিষ্ট সময়সীমা আছে যে এতটা সময়ে সেই ওষুধটা খেতে হয়, এত ডোজে খেতে হয়, সেই ডোজ নির্ধারণ তো ডাক্তারবাবু করে দিচ্ছেন। কিন্তু সেটা যদি তিনি ওষুধটা না খান, তারপরে তার যে সাইকোথেরাপিউটিক যে ম্যানুভার্স গুলো দেওয়া হচ্ছে, যেটা আপনারা সাধারণভাবে যেটা আমরা বলে থাকি কাউন্সেলিং, মানে সাইকোথেরাপি, সেই সাইকোথেরাপিতে তাকে ধরুন তাকে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেওয়া হচ্ছে, সিবিটি দেওয়া হচ্ছে। তা সিবিটিতে তাকে বলা হচ্ছে তুমি এইটা করবে, তুমি থট ডায়েরি মেনটেন করবে, কিন্তু সেই থট ডায়েরিটা মেনটেন করলো না। তাহলে কি হলো, তার তো কাজ হচ্ছে না। এটা হচ্ছে অনেকটা কিরকম আপনি গান শেখাচ্ছেন, গানের আপনি হোমওয়ার্ক দিচ্ছেন, কিন্তু সেই গানটার হোমওয়ার্কটা করে আনছে না, তখন তো গানের টিচার রেগে যাবে, এবং তিনি ততটাই আবার খুশি হবেন, মানে যেরকম আপনি বললেন আমি রাগ হয়ে, আমার ততটা আনন্দ হয় যখন আমার এরকম একজন যে বাতিলের খাতায় চলে গেছিল, সেই রেলের একটা চাকরি পেয়ে আমার কাছে এসে আমাকে হাত ধরে বলছে, ডাক্তারবাবু আমি খড়গপুরে পোস্টিং হয়ে যাচ্ছি, বা আমি রাঁচিতে পোস্টিং হয়ে যাচ্ছি, আমি যাওয়ার আগে একবার আপনার সাথে দেখা করতে এলাম। ঠিক আছে, এটা অনেকটা সেই মানে ছাত্রছাত্রী যেরকম বা সন্তানদের যেরকম একটা হয়, সেই উদ্বেগটা কাজ করে। এবং আমার মনে হয় এই উদ্বেগটা মানে আমি খুব সচেতনভাবে এটা না করলেও পরবর্তীকালে পড়ে দেখেছি যে শ্রীরামকৃষ্ণ তার কথামৃতেও এরকম ধরনের চিকিৎসার কথাই বলেছে, যে এই উদ্বেগটা খুব জরুরি, দুজনের ক্ষেত্রেই জরুরি, ডাক্তারবাবুর ক্ষেত্রে যেরকম জরুরি, রোগীর বাড়ির লোকের ক্ষেত্রেও খুব জরুরি। এবং দ্বিতীয়ত, এই মানুষটিকে তো আমি ভালো করে ফিরিয়ে দিলাম, সমাজে ফিরিয়ে দিলাম, কিন্তু সেই মানুষটা তো একটা স্ট্যাম্প নিয়ে যাচ্ছে। আপনি ভাবুন, একটা তকমা তার লেগে গেছে, তুমি হচ্ছে সিজোফ্রেনিয়া। একদম, ধরুন না, আপনি ভাবুন তো একটা অবিবাহিত ছেলে বা মেয়ে, তার পিঠে স্ট্যাম্প পড়ে গেছে যে তুমি দুবার সুইসাইড করার চেষ্টা করেছো, বা তুমি পাগল ছিলে, বা তুমি সুইসাইড করার চেষ্টা করেছো। আর একটা খুব সেনসিটিভ ইস্যু আমি বলছি, সেটা অসুখ নয়, কিন্তু সেটার প্রবণতা। ধরুন
কারোর মাথার বা কারোর পিঠে একটা স্ট্যাম্প পড়ে গেছে যে তুমি হচ্ছে সমকামী, অসুস্থ না নয়, এটা একটা ওরিয়েন্টেশন। কিন্তু এই যে স্ট্যাম্প পড়ে গেল, এই স্ট্যাম্পটা নিয়ে তো সে ফিরে যাচ্ছে। একদম যখন ফিরে যাচ্ছে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার জীবনটা হয়তো অসুস্থ যখন যে সে ছিল তখন হয়তো এতটা দুর্বিষহ ছিল না, যখন সে ফিরে যাচ্ছে তখন যতটা দুর্বিষহ হচ্ছে। তো এই কারণেই কিন্তু সিজোফ্রেনিয়ায় যখন পেশেন্ট বাড়ি ফিরে যায় তখন তাদের মধ্যে সুইসাইডের সম্ভাবনা সবচেয়ে বেশি। একদম, যেটা অজয় বাবুর সাথে কথা হচ্ছিল যে তৃতীয় লিঙ্গের বা সমকামী এই মানুষগুলোর একটা সবসময় একটা বয়সের পরে সুইসাইডের ট্রেন্ডটা অনেক বেশি। ঠিক, এর কারণ কি আমরা খুব স্টিগমাটাইজ করি, বুঝলেন তো, আমরা খুব স্টিগমাটাইজ করি, আমরা খুব একটা তকমা দিই, সবকিছু একটা নাম দিই, তকমা দিই, এবং সেই একটা কালো ধাব্বা দিয়ে একটা স্ট্যাম্প মেরে দিই যে এই হচ্ছে বাতিল, এই হচ্ছে সচল। কিন্তু আসলে কিন্তু আমরা তো সবাই মানুষ, এবং মানুষের থেকে একটা শব্দ উঠে এসছে, সেটাকে বলে মানবিক। তো আমরা কিন্তু এটাকে যদি মানবিকভাবে দেখি তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা দরকার সেটা সহমর্মিতা, সহানুভূতি নয়, সহমর্মিতা। কিন্তু আমরা আজকে সহানুভূতিতে বেশি বিশ্বাসী, এবং আমাদের মধ্যে একটা হায়ারার্কি কাজ করে। ও তো পাগল ছিল, বা ও এত মানে একবার মনে করিয়ে দিলাম যে ও পাগল ছিল, তুমি পাগল ছিলে, স্ট্যাম্পটা মানে মাথায় যে স্ট্যাম্প। কিন্তু এটা না করে খুব সহজভাবে তাকে গ্রহণ করে নিন, সমাজে সেকে গ্রহণ করে নিন। যেমন একজন ড্রাগ অ্যাডিক্ট, এক সময়কার একজন ড্রাগ অ্যাডিক্ট যখন সার্ভাইভার হয়, সেই সার্ভাইভার কিন্তু সে সবচেয়ে বেশি সক্ষম আরেকজন ড্রাগ অ্যাডিক্টকে সার্ভাইভার করে তোলার পেছনে, কারণ সে জানে যে হাউ ইট ফিলস, কিরকম লাগে এই যে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তো সেই জন্যে আমার মনে হয় এই উদ্বেগটা না কিছুটা জরুরি। আমি জানি মানে হয়তো অনেকে আমার সাথে সহমত হবেন না, হ্যাঁ, এবং এটা সেরকম দরকার, সেরকম চিকিৎসককে খুব স্মাইলিং ফেসও থাকতে হবে, চিকিৎসককে খোলামেলায় কথা বলতে হবে, তার সাথে সবই করতে হবে। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে উদ্বেগটা কিন্তু মানে একটা সিরিয়াসনেস যেন থাকে, শুধুমাত্র প্রফেশনালিজম, আমি একজন ডাক্তার চিকিৎসা দিলাম পয়সা পেলাম এটা নয়, তার বাইরে একটা সম্পর্ক দরকার। এই তো হ্যাঁ, মানে ডাক্তারবাবুদের কাজ কিন্তু পয়সা নেওয়া নয়, ডাক্তারবাবুর কাজ হচ্ছে রোগ নিরাময় করা। তাহলে ডাক্তারবাবুরা পয়সা নেন কেন? কারণ ডাক্তারবাবুদেরও হারিয়ে আছে, ডাক্তারবাবুরও ভাত খেতে হয়। ডাক্তারবাবু যদি রোবটস হতেন, মানে যদি আজকে ডাক্তারবাবুরও পেটে ব্যথা হয়, ডাক্তারবাবুরও মনোরোগ হয়, সেই জন্য তারাও একটা মানুষ, সেই জন্য তাদের সংসার আছে। কিন্তু এইটুকু বাদ দিয়ে তাদের মূল কাজ কিন্তু রোগ নিরাময় করা। আর সমাজ সেটা করেনি, কিন্তু মানে ডাক্তাররা বাই ডিফল্ট সেটাকে এনজয় করেন। আবার কিছু কিছু ক্ষেত্রে তার মানে কষ্টও লাগে যে সেটা অনেক সময় একটা ভুল বোঝাবুঝি পর্যায়ে চলে যায়। সেটা হচ্ছে যে তাদেরকে কিন্তু সমাজ সেই সম্মানটা ইউজুয়ালি ফিরিয়েও দেয়, তারা একটা ভালোবাসা পান। আমরা সবাই দেখেছি আমাদের ওই বিখ্যাত সেই বনবিহারী মুখোপাধ্যায়ের উপর যে বিখ্যাত সিনেমা অগ্নিশ্বর, এই অগ্নিশ্বর যে এই যে অগ্নিশ্বর ডাক্তার, যেটা যাকে আইডলাইজ করে, হ্যাঁ, উত্তম কুমার যাকে আইডলাইজ করে আমরা ডাক্তার মানেই ভাবি ওরকম। তো এই যে এই জিনিসটা, এটা এই উদ্বেগটা শুধু ডাক্তারবাবুদের নয়, রোগীর বাড়ির লোকের ক্ষেত্রেও কিন্তু এটা থাকবে যে ওষুধ প্রয়োজন, ওষুধ খেতে হবে, এবং ওষুধ খাওয়ার মধ্যে কোনো ট্যাবু নেই, কলঙ্ক নেই, এবং ওষুধ খাওয়ার সাথে সাথে কাউন্সেলিং চলবে। অনেকেই এটা ভুল করি আমরা, ওষুধ খেলে বোধহয় কাউন্সেলিং লাগবে না, কাউন্সেলিং লাগলে আমরা আসলে একটা ডাক্তার, নিজেরাই অনেক বড় বড় ডাক্তার, নিজেদের পরিকল্পনা আমরা বলছি খোঁজ চলে। কারণ এখন নলেজ ইজ ওপেন, এখন আপনি ইচ্ছে করলে লয়ারও হয়ে যেতে পারেন, কারণ হচ্ছে সমস্ত ল আপনি গুগলে পেয়ে যাবেন। আপনি ইচ্ছে করলে একজন প্রযুক্তিবিদ হয়ে যেতে পারেন, কিন্তু সেটা যেমন নলেজের কোনো ওই নেই। নলেজ আপনারা জানুন, ব্যাপারটা জানুন। যদি না জানতে পারেন কোনোভাবে আমাদের কাছে আমরা জানিয়ে দেবো। এক্সপার্ট হওয়াটা কি সঠিক? কিন্তু এক্সপার্ট তো আমরা কেউই নই, আমরা পেশাগতভাবে একটা জায়গায় রয়েছি, কিন্তু আপনি তো পেশাগতভাবে তো আপনি এই ব্যাপারটা নিয়ে আপনার চর্চা, মানে বিশেষজ্ঞ যদি বলেন, বিশেষজ্ঞতাটা না বিশেষজ্ঞদের উপর ছেড়ে দেওয়াই ভালো। একদম, তা না হলে খুব বিপদ। সেলফ মেডিকেশন করাটা খুব বিপজ্জনক, কারণ এদের কিন্তু এরা অনেকটা সেই গোক্র সাপের মতো, মানে এদের বিষও কিন্তু খুব বিষাক্ত। মানে যদি ঠিক পর্যায়ে ঠিকভাবে প্রয়োগ না করেন তাহলে কিন্তু এগুলো বিষাক্ত হয়ে উঠবে। সুতরাং আমার মনে হয় বিশেষজ্ঞদের কাজটা বিশেষজ্ঞদের ছেড়ে দেওয়া একদম, সেটা আমার এটাই, সেটা যে
মানে আমরা যেমন কিছু হলো অমনি গিয়ে কিন্তু ওষুধটা তার কিনে মানে নিই। এই নয় যে আপনি জিজ্ঞেস করবেন না, আপনি জিজ্ঞেস করুন। হ্যাঁ। কারণ হচ্ছে এর মধ্যে একটা মানে আমাদের ডাক্তারবাবুদের অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ কিন্তু হচ্ছে ইনফরমেশন দেওয়া, একদম শেয়ার করা। হুম এই শেয়ার করাতে কিন্তু বলে না মানে জ্ঞান কিন্তু বিতরণ করলে জ্ঞান বাড়ে। একদম। তো এটাতে ভাবার কোনো কারণ নেই যে ইনফরমেশনটা শেয়ার করলে আউট হয়ে গেল, না না। আমাদের বনগাঁ ডাক্তারবাবুদের একটা দুর্নাম আছে, বেশ কিছু, সবার নয়, কয়েকজনের, যে তারা ধরুন একজন পেশেন্টকে আছে, তো কি হয়েছে বলার আগে প্রেসক্রিপশন রেডি, তার অনেক কথা তখন পেটের ভেতরে। একজন পেশেন্টকে, যেটা আপনি বললেন যে তার সম্পর্কে জানতে হবে, তার স্ত্রী জানতে হবে, কিন্তু এমনও ডাক্তারবাবুরা রয়েছেন যাদের নামী ডাক্তার, তারা হ্যাঁ কি হয়েছে, বুকে ব্যথার, পেট খারাপ। এটা শুধু বনগ্রামে না, সব জায়গায় এটা ব্যস্ততার জন্য। কিন্তু এই প্রসঙ্গে আমি কোনো মন্তব্য করব না, কারণ এই কারণে করব না, কারণ হচ্ছে যে করাটা উচিত হবে না, করাটা উচিত হবে না এই কারণে, কারণ হচ্ছে যে প্রথমত এটা একটা জেনারেলাইজড ভাবনা। কারণ সমাজে এখন ডাক্তারবাবুরা হচ্ছে খলনায়ক, একটা সময় নায়ক ছিলাম আমরা, কিন্তু এখন আমরা খলনায়ক হয়ে গেছি, ভিলেন হয়ে গেছি। এটা নয়, এটা ভিলেন নয়, ডাক্তারবাবুরা আজও ভগবানের পরে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। দেখুন, সমাজে একজন দুজনের জন্য সমগ্র সমাজের নাম হয়। লক্ষ মানুষ, হাজার মানুষ ফাংশন দেখছেন, সুন্দর ফাংশন হয়, একজন উঠে বলে এই গান চলবে না, পরে আর একজন শিল্পী ওঠে, তাকেও বলে চলবে না, এই করতে করতে রাত শেষ হয়ে যায়, তার কিন্তু চলবে না, যেন একটা লোকই গন্ডগোল করবে। এ সব জায়গায় ছিল, আছে, থাকবে, তাকে দিয়ে পুরো সমাজটাকে বিচার করা যাবে না। ডাক্তারবাবুদের আজও সাধারণ মানুষরা ভগবানের চোখে দেখেন, আগামীতে দেখবেন, বিগত দিনও দেখে এসছেন, এটা আমার বিশ্বাস। তো এবার ধরুন, আমি কি করে বুঝবো যে একটা মানুষ, আমার পরিবারের এই মানুষটা কোন কোন সিমটমগুলো সামনে আসতে পারে যে তিনি মনোরোগে আক্রান্ত হতে চলেছেন, এটা কি করে বোঝা যেতে পারে? যে কোনো কিছু, যে কোনো অসুখই তখন অসুখ হিসেবে গণ্য হবে যদি সেটা তার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। এবং সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, স্বাভাবিকভাবে আমরা অনেকেই কিন্তু অবসাদগ্রস্ত হই, মন খারাপ, মন সবসময় ভালো থাকবে, কি করে হেঁটে বেড়াবো, 100% মানুষের মধ্যে সময়ের পরিপ্রেক্ষিতে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই হয় কি, এই অবসাদ বা এই মন খারাপের ঘটনাটা বা এই খিটখিটে ব্যাপারটা, এই উদ্বেগ প্রবণতাটা, এটা আমাদের দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করে। এবং দৈনন্দিন জীবনযাত্রাকে এতটাই ব্যাহত করে যে সেটাতে কিন্তু ব্যক্তিগত ক্ষতি হয়, ব্যক্তিগত ক্ষতি, সমাজের ক্ষতি, এগুলো যখন ঘটবে তখন আপনাকে কিন্তু ভাবতে হবে যে এর মনোরোগটা কিছুটা হলেও এখন কিন্তু একটা পর্যবেক্ষণের মধ্যে আনা দরকার, এক্সট্রিম লেভেলে চলে গেছে আর কি। ঠিক, মানে এই ক্ষেত্রে এটা কিন্তু ডকুমেন্টেড করতে হবে এবং তার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার প্রয়োজন। জীবনের যে কোনো কিছুর অতিরিক্ত হয়ে যাওয়া মানেই সেটা মনোরোগ দিকে এগোচ্ছে আর কি। হ্যাঁ, মানে যেটা ব্যাহত করছে এক কথায়, তার দৈনিক জীবনযাত্রাকে ব্যাহত করছে, এটা হতে পারে। এই সময় পরিবার থেকে তার সহযোগিতা, কেমন সহযোগিতা তার প্রয়োজন? তো পরিবারের মানুষের প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, পরিবারের মানুষকে দেখতে হবে, সেই মানুষটাকে তো তারা অনেক দিন ধরে চেনেন, ছোটবেলা থেকে চেনেন, তো সুতরাং তাদেরকে প্রথমে দেখতে হবে তার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা। তার ব্যক্তিত্বগত পরিবর্তন আসতে পারে, তার আচার আচরণগত পরিবর্তন আসতে পারে, তার চলনে পরিবর্তন আসতে পারে, তার ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসতে পারে, এমনকি এমনও পরিবর্তন আসতে পারে যে একজন খুব হাসি খুশি মানুষ, সচ্ছল মানুষ হঠাৎ করে নির্বাক হয়ে গেলেন, কথা বলছেন না কারোর সাথে, মনের মধ্যে গুটিয়ে গেলেন, এটা একটা পরিবর্তন। আবার উল্টোটাও হতে পারে যে একজন খুব খুব স্বল্পভাষী একজন মানুষ হঠাৎ করে সাংঘাতিক কথা বলছেন, অবান্তর কথা বলছেন, অনিচ্ছাকৃত অনেক কিছু কাজকর্ম করছেন। তো এই ঘটনাটা হলে সেটাও কিন্তু আপনার একটা পরিবর্তন। এই পরিবর্তন হচ্ছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তাকে সচেতন থাকতে হবে এবং পরিবারের মানুষকে বুঝতে হবে মনের অসুখ ঘটা মানে কিন্তু কোনো একটা কলঙ্কিত অধ্যায় নয়, একটা স্টিগমা নয়, হতেই পারে। এবং সেক্ষেত্রে তার চিকিৎসা আছে এবং চিকিৎসায় রোগ নিরাময় হয়। সূচিবাই, অনেকেই ভাবেন সূচিবাই বোধহয় সারে না, সূচিবাই সেরে যায়, 100% সেরে যায়। এটা কি এই যে মনোরোগ বা আর পাগল বা পাগলামো,
এর মধ্যে ঠিক দূরত্ব কতটা? পাগলামো শব্দটা না খুব দার্শনিক শব্দ। পাগলামো শব্দটা আমি ব্যবহার করবো না এই কারণে, কারণ এরকম পাগলামো করিস না, এটা পাগলামোটা শব্দটা আমাদের মানে দৈনিক জীবনযাত্রায় ঢুকে গেছে, যেটা হচ্ছে কিন্তু কোনো কিছু খুব প্যাশনেটলি করা বা কোনো কিছু একটু ভয়ঙ্কর এই উচ্ছ্বাসের সাথে করাতেই আমরা পাগলামো বলি। হ্যাঁ, আমরা ভবা পাগলা বলি, ভবা পাগলা। তা ভবা পাগলা কি আমরা এই করবো? শ্রীরামকৃষ্ণ দেব, মামা খ্যাপা, খ্যাপা, বামুন খ্যাপা। তো তাহলে এই যে ব্যাপার, কিন্তু এই মনোরোগটা হচ্ছে আপনি বুঝতে পারবেন যে যখন সে আবার সুস্থ হয়ে যাবে সে হয়তো তার আগের জায়গাতে পৌঁছে যাবে। ঠিক যেরকম অসুখের ক্ষেত্রে হয়, অসুখ হলো, অসুখের রোগের ওষুধ পড়লো, অসুখটা সেরে গেল। তাহলে সঠিক প্রপার ওয়েতে যদি চিকিৎসা হয় এবং যে কোনো মনোরোগ, হ্যাঁ 100%। এবং তারপরে বাড়ির লোকের আরো একটা কাজ যে তাকে এবার নিকটবর্তী কোনো একটা মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তিনি যে নির্দেশগুলো দিচ্ছেন সেই নির্দেশগুলো মেনে রাখা। ডকুমেন্টেশন খুব ইম্পর্টেন্ট মনোরোগীর ক্ষেত্রে। ডকুমেন্টেশন মানে যে তার যে প্রেসক্রিপশন গুলো আছে, যে ক্লিনিক্যাল নোটস, আমরা অনেক সময় ভাবি ক্লিনিক্যাল নোটস দেখানো হয়ে গেছে তো ফেলে দিলাম। ক্লিনিক্যাল নোটস একজন মনোরোগীর ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে হয়তো 2013 সালে তার ক্লিনিক্যাল নোটে এমন একটা সিমটম ছিল যেটা 2016 সালে পাল্টে গেছে, কিন্তু একই অসুখ আবার ফিরে এসেছে অন্য রূপ নিয়ে। আবার এমনও হতে পারে যে 2016 সালের একটা রোগ 2021 সালে এসছে, সে একই রোগ ফিরে এসছে তার ঠিক বিপরীত রূপ নিয়ে। এক্ষেত্রে আমি আবার প্রথমে যাব, আপনি বলছেন অল ওয়ার্ল্ড ব্যাপী 300 সামথিং 65 এরকম একটা 330 লক্ষণ ছিল, যেটা এখন 500 550 কভার করে গেছে। এটা কি এইখান থেকেই এই যে বেড়েছে 200-250 বেড়েছে? এটা একটা ক্রমবর্ধমান একটা বিষয়। এবং এই ক্ষেত্রে ক্লিনিক্যাল নোটস এবং আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে প্রিভিয়াস প্রেসক্রিপশন দেখলে বোঝা যায় তিনি কোন মলিকুলে খুব ভালো কাজ করেছিলেন। তা সেই মলিকুলটা যদি পরবর্তীকালে দেওয়া যায় তাহলে ট্রায়াল এন্ড এরর পদ্ধতিটা থাকে না, যে একবার আমি চেষ্টা করছি হলো না, আবার চেষ্টা করছি হলো না। আমি তো জানি যে কার জন্য কোন বানটা দরকার। ওদের ডকুমেন্টেশন, ডকুমেন্ট রাখা। এক্ষেত্রে যেহেতু প্যাথোলজিক্যাল বা ল্যাব টেস্টের কোনো জায়গা নেই না, ফলে মিনিমাম জায়গা আছে, মিনিমাম মানে আপনাকে ট্রায়ালটা করতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই ট্রায়াল এন্ড এররটা অনেক কমে আসবে যদি আপনার ডকুমেন্টেশনটা ঠিক থাকে। তারপরে মনোরোগের ক্ষেত্রে কিছু কিছু ডকুমেন্টেশন অনেক সময় প্রয়োজন হয় ফর লিটিগেশন পারপাস। ধরুন পরবর্তীকালে তার কিছু বিষয় আশয়ের ব্যাপারে কিছু আইনগত পদ্ধতির জন্য, তখন ওই মনোরোগের যে ডকুমেন্টেশন, ওই ডকুমেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাছাড়া এবার ওষুধপত্র ডাক্তারবাবু দিলেন, বাড়ির লোককে সেটাকে এবং তার যে নির্দেশগুলো, বাড়ির লোককে মনোরোগের ক্ষেত্রে বলা হয় কেয়ার গিভার। তো কেয়ার গিভারদের কিন্তু সেইগুলোকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং মনে রাখতে হবে একজন মনোরোগীর ক্ষেত্রে একজন কেয়ার গিভার একটা প্রদীপের মতো। তো প্রদীপ যদি তার পোলতে পুড়ে যায়, প্রদীপের বুক জ্বলে যায়, তাহলে প্রদীপ নিভে যাবে। তো নিজেকে কখনো পুড়িয়ে ফেলা যাবে না, এটাকে বলা হয় বার্ন আউট, কেয়ার গিভার বার্ন আউট। অনেক সময় কি হয়, কেয়ার গিভার দীর্ঘদিন ধরে শুশ্রূষা করছেন, এটা তো জ্বর নয় যে 5 দিনের অ্যান্টিবায়োটিক দিলাম ভালো হয়ে গেল, 7 দিন হলো কমে গেল, এটা তা নয়। কিছু কিছু ক্ষেত্রে 6 মাস, কিছু কিছু ক্ষেত্রে 1 বছর, কিছু কিছু ক্ষেত্রে 5 বছর, আজীবন, কিছু ক্ষেত্রে আজীবন। তো এইসব ক্ষেত্রে অনেক সময় কি হয়, অনেক সময় যিনি সেবা শুশ্রূষা করছেন কেয়ার গিভার, তার অনেক সময় কি হয় নিজের মধ্যে একটা হতাশ করতে যায়, আর পারবো না, পাচ্ছি না, এবং তিনি নিজেই অবসাদগ্রস্ত। তো এইটাকে বলে কেয়ার গিভার বার্ন আউট। এই বার্ন আউট কিন্তু আসতে দেওয়া চলবে না। এবং ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে মনোরোগ মানে কিন্তু শরীরের একটা রোগের মতো মনের একটা অসুখ। তো তাকে আলাদা করে দেখার মতো কোনো কারণ আমি দেখি না। খুব একদম অন চ্যানেল আমি বলছি, আমার নিজের খুব বিরক্ত হই, আমি পার্সোনালি প্রচন্ড বিরক্ত হই যখন দেখি যে কোনো একটা থিম পুজোর প্যান্ডেল হয় পাগলা গারদ, এবং সেই পাগলা গারদে একটা পাগলকে ধাম করে মারছে, হি হো করে সবাই হাসছে, একটা পাগলকে এরকম করে ধরে রেখে দিয়েছে, বেঁধে রেখে দিয়েছে, হো করে হাসছে।
এটা এর থেকে নৃশংস আধুনিক সময় আর কিছু হতে পারে। একদম মধ্যযুগীয় ব্যাপার, একদম মধ্যযুগীয়। আমরা তো এখন সেই সময় নেই যেখানে প্লেগ হলে আমরা একটা কুয়োর মধ্যে ধাক্কা মেরে ফেলে দিচ্ছি। যেরকম প্রাচীন রোমে হতো, প্রাচীন গ্রিসে হতো, আমরা সেটা করছি। পক্স হলে আমরা বাড়ির বাইরে রেখে আসতাম, পক্স হলে আমরা বাইরে রেখে আসতাম। তো এখন সেই ঘটনা নেই। তাহলে মনোরোগের ক্ষেত্রে কেন এমন হবে? মনোরোগের ক্ষেত্রে আমরা কেন হাস্যকর করে তুলবো? কেন এরকম ভাবে আলাদা করে সরিয়ে রাখবো? কেন একটা মনোরোগী যখন তার রোগ নিরাময় হয়ে যাচ্ছে সে তার সাধারণ জীবনযাত্রায় ফিরে আসতে পারবে না? আর একটা ছোট্ট প্রশ্ন, এই প্রশ্নটা যদিও খুব গুরুত্বপূর্ণ নয়। মনোরোগী দু ধরনের। এক টাইপের মানুষ আছেন যারা চুপ করে বসে থাকেন, তারা নিজের মনে বকতে থাকেন। আরেক ধরনের দেখা যায় যাদের পুরনো কথা মনে পড়ে, পুরনো কথাটাকে বারবার সে মানে কি বলবো প্রতিহিংসা পরায়ণতা দেখায়, আমি এই হয়েছে, আমার ওই হয়েছে, তার বর্তমান ভুলে যাচ্ছে। কেন এটা এইরকম ভাবে? এটা কি বলবেন এই বিষয়ে? এরকম ধরনের অনেক এই লক্ষণ অনেক মনোরোগের ক্ষেত্রেই আসতে পারে। নির্দিষ্ট করে খুব বলা খুব কঠিন। এটা আপনার এই স্মৃতি জনিত অসুখের ক্ষেত্রে আসতে পারে, যেমন ডিমেনশিয়া, এসবের ক্ষেত্রে আসতে পারে, যেমন বয়সের ক্ষেত্রে আসতে পারে, যেমন বয়স হয়ে গেলে ক্ষেত্রে আসতে পারে, নানান রকমের ক্ষেত্রে আসতে পারে। একটা জিনিস শুধু মনে রাখতে হবে যে স্বাভাবিক জীবনযাত্রা যদি তার ব্যাহত হয় তাহলে কিন্তু আমাদের সেটা মনোরোগ, আর তা নাহলে সেটা মনোরোগের প্রবণতা। এই যে যেমন বয়স হয়ে গেলে অ্যালজাইমার্স বোধ হয় সম্ভবত এটাকে বলি, আমরা মনে রাখতে পারি না। আমার বাবার ক্ষেত্রে আমি দেখেছি, আমার বাবা মারা গেছেন 82-তে, গত 2021-এ। উনি দুপুরে কি খেয়েছেন সেটা বিকেলে বলতে পারতেন না, কিন্তু উনি পুরনো কথাকে মনে করে রাখতে পারতেন। কাকে কবে কত টাকা দিয়েছেন এটা কিন্তু উনি মনে রাখছেন। এর ফলে কি হয়, আমরা অনেক সময় ভাবি দেখো টাকার কথা মনে আছে বুড়োর, কিন্তু এই কথাটা মনে নেই। এই যে এটাকে কিভাবে বলবেন? এটা আসলে কি এটা ডিমেনশিয়া। ডেফিনেটলি এটা এই রোগটাকে বলে ডিমেনশিয়া। এই ডিমেনশিয়াতে হচ্ছে মানে সমসময়ের স্মৃতিটা মুছে যা গেলেও ডিস্ট্যান্ট মেমোরিটা, মানে দীর্ঘদিন আগেকার যে স্মৃতিগুলো সেগুলো অক্ষুণ্ণ থাকে। আমার শাশুড়ি মায়েরও সেই একই অবস্থা। নানান রকমের হয়, নানান রকমের। এটা ভাস্কুলার ডিমেনশিয়া হতে পারে, সেটা অ্যালজাইমার্স ডিমেনশিয়া হতে পারে, এটা ডিফিউজ লিউই বডি ডিমেনশিয়া হতে পারে। তো অনেক রকমের ডিমেনশিয়া হতে পারে। তো সেইটা বেসিক্যালি ব্রেনের মধ্যে নানা রকম অ্যামাইলয়েড ডিপোজিশন হয়, তারপর ওই টাও প্রোটিন ডিপোজিশন হয়। এইসব প্রোটিন অনেক অনেক বায়োলজিক্যাল আছে, মানে বিজ্ঞানের অনেক আছে। এটা বয়স হলে এটা হওয়াটা সবসময় বয়স যে তা নয়। অ্যালজাইমার্স ডিমেনশিয়া অনেক সময় দেখা গেছে অনেক ইয়াং এজে আর্লি অনসেট ডিমেনশিয়া হয় অ্যালজাইমারের ক্ষেত্রে। আমি যেমন অনেকের নাম মনে রাখতে পারি 40-50 বছর না, সেটা সবসময় নাম মনে রাখতে না পারাটাই ডিমেনশিয়া নয়। কারণ আপনি যদি দেখুন, আমাদের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে ফোনের মতো। তো আপনি অতিরিক্ত যদি আপনি ইনপুট দেন তাহলে কিছু কিছু জিনিস সেখানে মেমোরিতে রেজিস্ট্রেশন হবে না বা সেটা রিকলে আসবে না। তার মানে আমি কি আবার কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি অবসাদগ্রস্ত হন তাহলে অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কিছু জিনিস আপনি মনে রাখতে পারবেন না। সেটাকে বলে সিউডো ডিমেনশিয়া। সুতরাং না, মানে এক্ষেত্রে আমার মনে হচ্ছে বিপদমুক্ত যে আপনি খুব বিপদের মধ্যে আছেন। যাই হোক, তাহলে কিন্তু একটা বিষয় আমরা খুব পরিষ্কার হলাম, মনোরোগীদের সঙ্গে থাকুন এবং তাদেরকে আপনার বন্ধু করে তুলুন। তারা কখনোই আপনার শত্রু নয় যে তাদের সঙ্গে বাজে ব্যবহার করবেন, তা নয়। আর নিয়মিত সব থেকে বড় দরকার যেটা, সেটা হচ্ছে একজন দক্ষ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। কারণ একজন মনোরোগী তিনি কিন্তু 100% সেরে উঠতে পারেন। শুধুমাত্র দরকার আপনার সহমর্মিতা, এতটুকু সহানুভূতি নয়, সহমর্মিতা সঙ্গে রাখুন এবং একজন মনোরোগী আর 5টা রোগের মতন একটা রোগ, তাকে ফিরিয়ে আনুন আবার সেই মূল স্রোতে, তাকে করে তুলুন বন্ধু, শত্রু নয়। ডাক্তারবাবু, এর পরে প্রশ্ন আপনাদের যেটা বলবো, এটা প্রথম থেকে বলছি, বলবো ডাক্তার শুদ্ধেন্দু চক্রবর্তী শুধুমাত্র ডাক্তার নন, তার বাইরে কিন্তু একটা বড় পরিচয় আছে। তিনি একজন সাহিত্যিক, কবি এবং তার থেকেও আর একটা বড় পরিচয় হচ্ছে তিনি ভালো ছবি আঁকি, আর্টিস্ট। এটা কিন্তু বিষয়। আমরা শেষে একটা বিষয় নিয়ে একটুখানি বারবার উনি সেখানে যাচ্ছিলেন। আসলে কবি, সাহিত্যিক বা শিল্পীদের একটা স্বভাব আছে। উনি বলেছেন যে আমি ডাক্তারিটা আমার পেশা,
কিন্তু নেশা লেখালেখি করা, ছবি আঁকা, গান বলতে ভুলে গেছে, উনি কিন্তু একজন দক্ষ সঙ্গীত শিল্পী শুধু নন, যদিও শিল্পীদের ক্ষেত্রে দক্ষ শব্দটা ব্যবহার করা উচিত নয়, অন্যায়। উনি কিন্তু একজন সত্যি খুব বড় মাপের সঙ্গীত শিল্পী। আসলে এই মুহূর্তে সঙ্গীত শিল্পী বলতে আপনারা অনেকেই ধারণা হয় যে কমার্শিয়াল আর্টিস্ট, তা নন, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। ফলে শুধুমাত্র যে বলবেন যে মনোরোগ বিশেষজ্ঞ নয়, তার সঙ্গে আরও পরিচয়, যে পরিচয়টা অনেক বড়। আমরা আজকের পরে একটা বিষয় নিয়ে আলোচনা করব, পাগল। আমরা কথায় কথায় বলি পাগল। উনি এগিয়েছিলেন, আমি বাধা দিলাম যে এখন নয়, কারণ এ প্রসঙ্গে আলোচনা করতে গেলে আপনাকে পরে আলোচনা হবে। উনি ক্যাকটাসের একটা গানও বললেন, তুই আমারে পাগল করলি রে, বিখ্যাত গান। আমি আরো একটি বিখ্যাত গান নিয়ে ওনার সঙ্গে আলোচনা করব, বিখ্যাত গান। তবে এক্ষেত্রে কিন্তু একটু গুগল বাবার সহযোগিতা নিব। সেক্ষেত্রে গানটি বিখ্যাত গান, গানের লেখক সালেক উদ্দিন শেখ, পরবর্তীকাল মনমোহন দত্ত মালয় সঙ্গীত হিসাবে ব্যবহার করা হতো। পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা, দিল দরিয়ায় ডুব দিয়ে দেখ, পাগল বিনে ভালো কেডা। বিখ্যাত গান, আমরা শুনেছি, বাউল অঙ্গের গান। এবার আমরা ধর্ম মতে, যারা সনাতন ধর্মে বিশ্বাস করি, আমরা বলি পাগল। বামা খ্যাপা, খ্যাপা শব্দের অর্থ পাগল। আমাদের যদিও এবংকে আমরা খ্যাপা শব্দটাকে খুব একটা ব্যবহার করি না, কিন্তু গঙ্গার ওপারটা খ্যাপা শব্দটা ব্যবহৃত হয়। পাগলকে খ্যাপা বলা হয় ওখানে, খ্যাপা এবং খেপি, অমুক খেপি। আবার যারা খুব ভালো বাউল সঙ্গীত পরিবেশন করেন তাদেরকেও খ্যাপা খেপি বলা হয়। আপনি যে মনোরোগের পাগল বলছি আর এই পাগল, এই দুটো কোথায় যেন একটা ভাষাগত কি যেমন একটা মনে হচ্ছে না, একটা খিচুড়ি পাকিয়ে গেছে। আপনি কি বলবেন এক্ষেত্রে দাঁড়িয়ে? ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমাদের যখন মানে একদম প্রাথমিকভাবে পাঠ্যপুস্তকে পড়ানো হতো মনোরোগ, তখন বলা হতো যে এমন কিছু যে যে মানে বিচ্যুতিটা হচ্ছে আমাদের সামাজিকভাবে বা আমাদের কৃষ্টিগতভাবে যেটা অবাঞ্ছনীয় নয়, সেটা কিন্তু মনোরোগ নয়। যেমন আমি বলছি, কথার কথা বলছি, যে যদি কেউ একজন ধরুন, আমি কথার কথা বলছি, বিভূতিভূষণ, তো বঙ্গগ্রাম মানেই বিভূতিভূষণ, আর বিভূতিভূষণের একটা বিভূতিভূষণের আমার অত্যন্ত প্রিয় একটা সিরিজ হচ্ছে তারানাথ তান্ত্রিক। তাই তারানাথ তান্ত্রিকে মাতু পাগলি ছিল, মাতু পাগলিকে কিন্তু তারানাথ মনে করতেন যে তার প্রথম শিক্ষাগুরু, এতটা এই করেছেন তাকে, এবং তিনি তাকে মায়ের আসনে বসিয়েছেন। সুতরাং ওই জন্য বারবারই বলছি পাগল, হ্যাঁ, ভবতারিণীর আসনে বসিয়েছেন পাগল। ওই পাগল শব্দটা কিন্তু দার্শনিক শব্দ, কিন্তু আমরা এই দর্শন যখন মনোরোগকে নিয়ে আমরা আলোচনা করব, তখন দর্শনটাকে আলাদা করে রেখে আমরা আলোচনা করব। আমাদের উদ্দেশ্য এটাই হবে যে তার শিল্প সত্তাটা নষ্ট না হয়, তার স্বাভাবিক মানবতা নষ্ট না হয়। কারণ আমাদের ধর্ম আসলে তো আসল ধর্ম একটাই, সেটা হচ্ছে মানব ধর্ম। তাই এই মানব ধর্মটাকে যদি অক্ষুণ্ণ রেখে তার শুধু যে বিচ্যুতিগুলোর জন্য সে স্বাভাবিক জীবনযাত্রাটা করতে পারছে না, মানে বহন করতে পারছে না, সেটা যদি আমরা ঠিক করে ফেলতে পারি, তাহলেই কিন্তু আমাদের মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ শেষ। বিশ্ব ব্রহ্মাণ্ডকে পাগল মুক্ত করা কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাজ নয়, কারণ তিনি নিজেও একজন, সে তাহলে তিনি নিজেও একজন মহা পাগল হিসেবে হবেন। এবং আমি আবারও বলছি, পাগলদের জন্যই পৃথিবী চলছে। যত খ্যাপামি, যত পাগলামি, তার জন্যেই এই পৃথিবীতে যত সৃষ্টি, যত উচ্ছ্বাস। যে আপনার এই যে ইতিমধ্যে আপনার বেশ কিছু উপন্যাস আছে, প্রচুর জার্নাল লিখেছেন, প্রচুর কবিতাও আছে। এই যে পাগলের কথা বললেন আপনি, এর উপরে কি কেমন ভাবে আমরা লেখালেখি করেছেন, কিভাবে লিখছেন, উপরে লেখালেখি আছে তো আলাদা করে? মানে এটা তো আমার ভাবনা, তো নানান রকম ভাবে এই ভাবনাগুলো বিভিন্ন লেখালেখির মধ্যে উঁকি মেরে যায়। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ভাবে উঁকি মেরে যায়। যেমন ধরুন ক্ষণিক বসন্ত বলে আমার একটা উপন্যাস আছে, খুব বহুল প্রচলিত নয়,
কিন্তু সেটা একতারা প্রকাশনী থেকে বেরিয়েছিল, কণিক বসন্ত। ওই উপন্যাসটার প্রত্যেকটা চরিত্র হচ্ছে বাংলা, বাংলা শুধু না, মানে সঙ্গীত জগতের এক একটা রাগ রাগিনীর প্রত্যেকটা চরিত্র একটা রাগ বা একটা রাগিনী, বা পাশ্চাত্য জগতে কোনো একটা রাগ বা রাগিনী, সেগুলোর হ্যাঁ অনুষ্ঠিত। তো সেইখানে এরকম অনেকগুলো ক্যারেক্টার ছিল, যে ক্যারেক্টারগুলো দেখলে আপনার মনে হবে আপাতভাবে যে তারা হচ্ছে পাগল। এমনকি এমনও একটা ক্যারেক্টার ছিল যে হচ্ছে নিজে বিড়বিড় করতো, এবং যাকে বলা হতো যে সে হচ্ছে অপ্রকৃতিস্থ, সে বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু সে ভবিষ্যৎবাণী করে দিয়েছে, এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিল যে ভবিষ্যৎবাণীগুলো মিলে যায়। তখন তাকে বলা হলো যে তুমি যোগী পুরুষ। তো সুতরাং ব্যাপারটা হচ্ছে যে এটা খুব একটা ডেলিকেট ব্যাপার, এটা খুব দার্শনিক জায়গা। হ্যাঁ, হঠাৎ পাগলামি, মানে যাকে পাগল বললাম কয়েকদিন আগে, যার কথা মিলে গেল সঙ্গে সঙ্গে যে হিরো হয়ে গেল, সে দার্শনিক, সে যোগী হয়ে গেল, মাতু পাগলি যেরকম বললাম। এটা খুব বিরাট বড় একটা দার্শনিক জায়গা। এটা এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা। এরকম কয়েকটা উপন্যাসের কথা যদি পাঠক আমাদের দর্শকদের বলি। হ্যাঁ, মানে এরকম যেমন ধরুন আমার প্রথম উপন্যাসে একটা ক্যারেক্টার ছিল, আমার প্রথম উপন্যাসের নাম কাকতারুয়া। সেই কাকতারুয়া উপন্যাসে একটা ক্যারেক্টার ছিল মুরারি মোহন। মুরারি মোহন ছিল, সে আসলে একটা ভূত, কিন্তু সে হচ্ছে পুরো পাগল। সে যখন তখন যা কিছু একটা পাগলামি করতো, অথচ সে কিন্তু একটা টাইম ফ্রেমে একটা ব্রিজের কাজ করছিল, মানে অতীতের সাথে বর্তমান আর বর্তমানের সাথে সমূহ ভবিষ্যতের একটা ব্রিজের কাজ করছিল মুরারি মোহন। এরকম আমার এই ধরনের এক্সপেরিমেন্টেশন, হ্যাঁ বলতে পারেন যে এর জন্য আমি এই মনোবিজ্ঞান চর্চার কাছে ঋণী। কারণ এই মনোবিজ্ঞান চর্চাটা না হলে আমি হয়তো এই চরিত্রগুলো হয়তো আমার মনের মধ্যে আসতো না। আর সামগ্রিকভাবে আমার মনে হয় যে জগতের পাগল থাকুক, কিন্তু খ্যাপা থাকুক, প্রচুর খ্যাপা থাকুক, প্রচুর পাগল থাকুক, কিন্তু সামগ্রিকভাবে মনে হয় আমরা তো সবাই পাগল, কম বেশি আমরা সবাই পাগল। শিল্পী মাত্রই পাগল, মানুষ তার এক একটা দিকে নামে পাগল, কিন্তু সেটা যেন অসুস্থতা না হলেই ভালো, সুস্থ পাগল প্রচুর হোক। আপনার এইরকম কতগুলি উপন্যাস পর্যন্ত হয়েছে, পাবলিশড হয়েছে? মানে আপনি এরকম ধরনের বলছেন? না, টোটাল কতগুলি উপন্যাসের পর্যন্ত আপনার? আমার ছোট ছোট কয়েকটা উপন্যাসগুলো যদি নিই, মানে উপন্যাসকে, তাহলে নিলে খান 10 তো হবে, খান 10-12 হবে। কাব্যগ্রন্থ, আসল কথা আমার ব্যাপারটা হচ্ছে আমার যখন যেটা ইচ্ছা হয় সেটা করি। তো যার জন্য যেটা মানে তো আমাকে তাহলে গুণে বলতে হবে, পাগলের ডাক্তার পাগলই হতে হবে, মানে আপনিও পাগলামিটা করছেন, গুনতে হবে, তাহলে এটা আপনার একটা পাগলামো আর কি, যা মনে হয় তাই করছেন। কাব্যগ্রন্থ 8ম, 8টা কাব্যগ্রন্থ আছে, এটা নির্বাচিত আছে, আর একটা প্রকাশিতব্য, ওটা বইমেলার পরে বেরোবে। আচ্ছা, যে কোনো কাব্যগ্রন্থ থেকে 4 লাইন শুনবো। এই রে, আমার তো নিজের কবিতা মুখস্থ থাকে না। যে কোনো 4টে লাইন, যে কোনো জায়গা থেকে, বিখ্যাত যে কোনো 2টো লাইন। নিজের কবিতা না, নিজের কবিতা কারোই মুখস্থ থাকে না, এটা একটা বিষয়। তবু এমন একটা ছিল, সেদিন ভোরে বৃষ্টি হয়েছিল, সেদিন ছিল রৌদ্র উজ্জ্বল, সেদিন আকাশ রামধনু রঙিন, সেদিন ছিল আকাশ ভরা জল। সত্যি তারপরে আর মনে নেই। প্রেমের কবিতা এরকম একটা কিছু ছিল আর কি। সম্ভবত এই কবিতাটার নামও ছিল আকাশ পাগল। যাক, আর তাহলে এই যে এত ব্যক্তিগত প্রশ্ন, এবার এত কিছুর মধ্যে দিয়ে এত পেশেন্ট নিয়ে চাপ, হসপিটালের চাপ, আর ডাক্তারবাবুদের তো এখন চাপটা অনেক বেশি সব দিক থেকে, মানে এমন একটা পরিষেবামূলক কাজ যেখানে অনিচ্ছা সত্ত্বেও রাত্রে শুয়ে আছেন তবু আপনাকে বেরোতেই হয়, তার ভিতর থেকে কখন লিখছেন? আমি এগুলোকে কোনোটাই চাপ মনে করি না। আমি যতক্ষণ পর্যন্ত এই যে আপনি বললেন না পেশেন্টের চাপ, এই যে রাত্রিবেলা ডাকছে এটার চাপ, যেদিন আমার মনে হবে এটা খুব চাপ, সেদিন আমি এই চাকরি ছেড়ে দেবো, আমি এই ডাক্তারি ছেড়ে দেবো, আমি লেখালেখি ছেড়ে দেবো। আমার এগুলো কোনোটাই চাপ মনে হয় না। আমার মনে হয় এগুলো সব, আমি এগুলোকে খুব এনজয় করি, পুরো ব্যাপারটাকে আমি এনজয় করি। আমার ডাক্তারি পেশা বলুন, আমার লেখালেখির পেশা বলুন, আমার ছবি আঁকার পেশা বলুন, হয়ে যায়, মানুষের এগুলো হয়ে যায়। একদিক থেকে
প্রত্যেকটা শিল্পী তো নিঃসঙ্গ হন ভেতর থেকে। তো নিঃসঙ্গতার জন্য কি হয়, আমার সেই আড্ডার সময়টা, সেই ঘোরাঘুরির সময়টা, সেই সময়টা নিভৃতেই কাটে। সেই সময়টা কোনোভাবে লেখালেখি হয়ে যায়। কিভাবে হয়ে যায় সেটা এখন তাহলে আমাকে বিশ্লেষণ করে বলতে হবে, কখনো ভাবিনি এইভাবে। আচ্ছা, এইবার আরেকটু ব্যক্তিগত, এই আপনার পাল্লায় পড়ে পরিবারে আর যারা আছে তাদের অবস্থানটা কি? তারা কি সুস্থ আছেন? আমার সামিয়ানা বলে আমার একটা পত্রিকা আছে, লিটল ম্যাগাজিন। তো এর সাম্প্রতিকতম যে সংখ্যাটা, সেই সংখ্যাটাতে আমি 3টে সাক্ষাৎকার নিয়েছি। সেই 3টে সাক্ষাৎকার হচ্ছে, প্রথম সাক্ষাৎকারটা হচ্ছে বিখ্যাত কবি আলোক সরকারের স্ত্রীর। আরেকটি সাক্ষাৎকার সেটা হচ্ছে সুমিতের সরকারের স্ত্রীর। তো আমার ছিল হচ্ছে, আমার উদ্দেশ্য এটাই যে বাসবিদির একটা, তৃতীয়টা হচ্ছে বাসবিদির সাক্ষাৎকার, ভাস্কর চক্রবর্তীর স্ত্রী। তো এই যে 3টে সাক্ষাৎকার, এটা উদ্দেশ্যটাই এটাই ছিল যে আমরা কবির সাক্ষাৎকার সবাই নিই, কবির ঘরণীর সাক্ষাৎকার কিন্তু আমরা কেউ নিই না। এবং এই কাজটার অনুপ্রেরণাই বলবো হচ্ছে আমার নিজের ঘরণী। একদম। আমার মাঝে মাঝে মনে হয়েছে যে এই যে এত কিছু কর্মকাণ্ড, হ্যাঁ, এই কর্মকাণ্ডর মূল যে প্রেরণা শক্তি, ওই যে প্রদীপটা তো বাড়িতেই আছে, ঘরে লুকিয়ে আছে। এই যে বনগ্রামে যে এত প্রাণ শক্তি, তার কারণ হচ্ছে বনগ্রামের প্রতিটি ঘরে একটা করে তুলসী মঞ্চ বা একটা করে ছোট একটা প্রার্থনা স্থল আছে, যেখানে একটা প্রদীপ জ্বলে। তো সুতরাং এই প্রেরণাটা খুব দরকার। এবং উনি কোথাকার, মানে উনি কোথাকার? কলকাতার। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই প্রেরণাটা খুব প্রয়োজন। আমাদের হ্যাপি সানরাইজ পডকাস্টের পক্ষ থেকে আমরা তাকে স্যালুট করছি, আপনাকে এইভাবে উৎসাহ দেওয়ার জন্য, এবং শুভেচ্ছা তো রইলই। হ্যাঁ, আরো উৎসাহ দিন, আরো উৎসাহ দেবেন। থ্যাংক ইউ। আর আরেকটা বিষয়, অনেকটা সময় এবার আমরা শেষের দিকে এগোবো, সেটা হচ্ছে এক লাইন গান, ওয়ান লাইনার। হ্যাঁ, হোক, অনেক বড় চাইছি না, আরেকদিন বসবো এটা নিয়ে। একটা খুব প্রিয় গান, রবীন্দ্রনাথেরই গান, রবীন্দ্রনাথ দিয়েই শেষ। একদম, কারণ এখানে গুরুদেবের কথা বারবার করে একদম ঘুরে ফিরে এসেছে। একদম। তো বাঙালি গুরুদেব ছাড়া বাঙালির আছে। এবং অদ্ভুত ব্যাপার, আজকে আমরা যে আলোচনাটা করলাম, সেই আলোচনাটার সাথে আমার মনে হয় এই গানের শব্দগুলো আপনি শুনলে মনে হবে, বা শ্রোতা বন্ধুদের মনে হবে, দর্শকদের মনে হবে যে এটাও যেন মিশে যাচ্ছে। এক লাইনই গাইছি, কিন্তু হ্যাঁ, গলার অবস্থা খুব খারাপ, এত বকবক করেছি। অবশ্যই অবশ্যই, কারণ আমার দর্শকরাও জানেন যে প্রায় 1-1.5 ঘন্টা ধরে কথা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এখন গান গাওয়ার কলা নেই, তবুও আজ যেমন করে গাইছে আকাশ, তেমনি করে গাও গো। আজ যেমন করে, আজ যেমন করে চাইছে আকাশ, তেমনি করে যাও গো। আজ যেমন করে। বাকরুদ্ধ। আজ এরপরে আর কোনো কথা বলা যায় না, আজ এ পর্যন্তই। দেখা হবে, কথা দিচ্ছি, ডাক্তারবাবুকে আরও একবার নয়, আরও কয়েকবার আসতে হবে। আপনারা কি বলছেন লিখুন কমেন্ট বক্সে, কারণ সব কথা শেষ হলো না, শুধু ছুঁয়ে গেলাম মাত্র আজ। ডাক্তার শুদ্ধেন্দু চক্রবর্তী, বনগাঁর
হয়তো তার জন্ম ভিটা নয়, কিন্তু বনগাঁতার রক্তে, বনগাঁতার প্রতিটি সত্তায় জড়িয়ে রয়েছে। ভালো থাকুন ডাক্তারবাবু, ভালো থাকুন ডাক্তারবাবুর যিনি ইন্সপিরেটর বা উৎসাহদাত্রী। ভালো থাকুন ডাক্তারবাবুর সমগ্র পরিবার। আজ কিন্তু এ পর্যন্তই। নমস্কার।